আম্মা মারা যাবার 3 দিনের মাথায় আব্বা মিনু খালাকে বিয়ে করে আনলেন। যে খালার মেয়ে ঝুমা আপার সাথে আমার বড় ভাইয়ের বিয়ের কথা আম্মা নিজে ঠিক করে রেখে গিয়েছেন। আমি তখনও আম্মার শোকে বিছানায় কাতরাচ্ছি। আব্বার বিয়ের কথাটা বুয়ার মুখে শুনেই ছুটে উঠানে এসেই দেখি আব্বার পাশে মিনু খালা সুতির একটা লাল শাড়ি পরে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছেন। তার পাশেই ঝুমা আপা শুকনো মুখে দাঁড়িয়ে আছে। আব্বা আমাকে দেখে চওড়া গলায় বললেন, আম্মা যান, তোমার নতুন আম্মুকে সালাম দাও। আমি আব্বার দিকে টলমলে চোখে তাকালাম, কান্না আটকে বললাম, আম্মা গত পরশু মারা গেছে আব্বা। আগরবাতির সুবাস এখনো ঘর থেকে যায়নি। জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে আম্মা, আমি তো তার হুকুমের গোলাম মাত্র। আব্বা আমার কাছে এসে মাথায় হাত রেখে বললেন। আমি আব্বাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। দাদি এসে আব্বাকে উদ্দেশ্য করে বললেন, নতুন বউ বাইরে খাড়ায় আছে, মাইয়া স্যার, দেখতে দেখতে একাই ঠিক হয়ে যাইব। মিনু ঘরে আসো, এটা তো তোমারই সংসার। আব্বা আমাকে ছেড়ে দিয়ে মিনু খালাকে উদ্দেশ্য করে বললেন। মিনু খালার চোখ চকচক করছে। উনি আমার মায়ের চাচাতো বোন। গত 4 বছর আগে খালু রোড অ্যাক্সিডেন্টে গত হয়েছে। আমি খালার দিকে ঘৃণ্য দৃষ্টিতে তাকাতে উনি আহ্লাদি সুরে বললেন, মিথি আসো, আম্মা আমার বুকে আসো। আমি দৃষ্টি ঘুরিয়ে ঝুমা আপার দিকে তাকালাম। সে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। খালার কাছে আমি এগিয়ে গিয়ে ওনার হাত দুটো ধরে বললাম, অন্য মানুষ যদি কাজটা করত আমার এত দুঃখ লাগতো না। আপনি আমার মায়ের বোন হয়ে কাজটা করতে পারলেন। কি কথা কও তুমি? বিয়ে করলাম তোমাদের জন্য, তুমি আমায় দোষী বানাও? ওরা তো তোমার পা ধরে বিয়ে করতে বলে নাই মা, তুমি নিজ ইচ্ছাতে বিয়ে করে এসেছো। ঝুমা আপা শান্ত স্বরে কথাগুলো বলল। মিনু খালা মেয়ের দিকে বড় বড় চোখ করে তাকাতেই আপা অগ্রাহ্য করে বলল, তোর রুমে চল মিথি। আমি ঝুমা আপার কথা শুনে এলোমেলো পায়ে ঘরে এলাম। পিছু পিছু আপাও এলো। ঘরে আসতে আমাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, মিথি রে, আমার আর আশরাফ ভাইয়ের বউ হওয়া হলো না। আপার কণ্ঠে কি যেন একটা ছিল। আমার শোক যতটা না পীড়া দিচ্ছে তার থেকে বেশি বড় ভাইয়ের কথা ভেবে কষ্ট হচ্ছে। আমার 18 বছর বয়সে জ্ঞান হবার পর থেকে দেখেছি ভাইয়া ঝুমা আপাকে উন্মাদের মতো ভালোবাসেন। যদিও ব্যাপারটা আমি আম্মা আব্বার মধ্যে সীমাবদ্ধ ছিল। ঝুমা আপা ভাইয়াকে কিঞ্চিত পছন্দ করতেন। আব্বা জেনেও কিভাবে পারলেন এমন একটা কাজ করতে? ভাইয়া যে কষ্টে শেষ হয়ে যাবে। বিকেলে রোদ পড়তেই ভাই বাসায় আসলেন। উঠানে থেকে আমাকে হাঁক ছেড়ে ডাকছেন। আমি বিছানা থেকে দরফরিয়ে উঠে বসলাম। দেখলাম ঝুমা আপা আমার ঘরে রাখা কাঠের চেয়ারে ঘাপটি মেরে বসে আছে। চোখের কোণে জমে থাকা পানি ওড়না দিয়ে মুছে আমি ঘর ছেড়ে উঠানে নেমে দাঁড়ালাম। আমাকে দেখি ভাইয়া তপ্ত খরার এক বিন্দু বৃষ্টির মতো হাসল। তার হাতে আমার প্রিয় রসমালাই। আমাকে কাছে ডেকে বলল, এইগুলা ধর মিথি। আম্মা নাই বলে কি আমাকে পানি এনেও দিবি না? ভাইয়ার কণ্ঠে অভিমান। ভাইয়া বাসায় ঢোকার আগেই আম্মা 1 জগ ভর্তি পানি নিয়ে আসতেন। ভাইয়া হাত মুখ ধুয়ে এরপরই ঘরে পা রাখত। আমি কলপাট থেকে পানি নিয়ে এলাম। ভাইয়া আমার হাতে রসমালাইয়ের পলিব্যাগটা আমার হাতে গুজে দিয়ে বলল, দুপুরে খেয়েছিস? আমি ঠোঁট চেপে মাথা দুলে না বোঝাতে ভাইয়া বুয়াকে ডাকলো। কুলসুম এসে ভাইয়াকে দেখে আঁচলে মুখ ডাকলো। গুনগুন সুর তুলে কান্না করে উঠল। ভাইয়া চোখ মুখ কুঁচকে বললেন, তোর আবার কি হলো? ভাইজান গো, কত বড় একটা দুর্ঘটনা যে ঘটছে, আপনার আমি কেমনে কই? হায় হায় রে। কুলসুম হাই হুই করে বলছে। ভাইয়া আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতে আমি কুলসুমের দিকে রাগান্বিত চোখে তাকালাম। ও প্রায় আমার সমবয়সী, কিন্তু মাথায় স্ক্রু কিছুটা ঢিলে। আমার তাকানো দেখে মুখ ঢেকে গুনগুন করতে করতে রান্নাঘরে ঢুকলো। ভাইয়া সরু চোখে তাকিয়ে বলল, বাড়িতে কিছু হয়েছে? মিনু খালার ঝুমা আপা এসেছে। এটা তো ভালো কথা, কিন্তু দুর্ঘটনাটা? আমি কি উত্তর দিব খুঁজে পেলাম না।
চুপচাপ থাকাটাই শ্রেয় মনে হচ্ছে, কারণ ভাইয়া জুমাপাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন সাজিয়েছিল। আমি কিভাবে বলবো ভাইয়া আম্মার সাথে সাথে তোমার স্বপ্ন আব্বা মাটি চাপা দিয়ে ফেলেছেন? আমাকে দাঁড়িয়ে নখ খুঁড়তে দেখে ভাইয়া আর গাঁটলেন না, আমার হাত ধরে রান্নাঘরে এগিয়ে গেলেন। যেতে যেতে বলল, জানিস মিথি, এবারে চাকরিটা মনে হয়ে যাবে। আম্মা থাকলে কত খুশি হতো। আমার বুকের একটা অংশ খসে পড়ে গেছে রে। শেষের কথাটুকু ভাইয়া ধরা গলায় বলল। আমি ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, আল্লাহ আম্মাকে এত দ্রুত না নিলেও পারত ভাইয়া। ভাইয়া নির্লিপ্ত হেসে বলল, সবই আল্লাহর হুকুম। রান্নাঘরে পা রাখতেই মিনু খালা কোথা থেকে যেন ছুটে এলেন। ভাইয়াকে দেখে আহ্লাদ করে বললেন, আসছো আশরাফ বাবা, আসো খাইতে দিই। আপনারা আসছেন শুনে আমার অনেকটা হালকা লাগছে খালাম্মা। মিথিটা একদম ঘরে থাকে। আব্বাকে কাল দেখলাম খেতে বসে কাচ্ছেন। ভাইয়ার কথা শুনে আমি তার মুখের দিকে তাকালাম। আমার বড্ড ভয় হচ্ছে। ওইদিকে মিনু খালা খাবার বেড়ে দেওয়ার জন্য কুলসুমকে তাড়া দিচ্ছেন। ভাইয়া ওনাকে উদ্দেশ্য করে আবারও বললেন, খালাম্মা কয়দিন বেশি থেকে যাবেন। ভাইয়া এত কথা বলো কেন? আমার ভালো লাগছে না। আমি ভাইয়ার কথার মাঝে বাধা দিয়ে বললাম। ভাইয়া আমাকে টেনে চেয়ারে বসিয়ে বললেন, আচ্ছা আর বলবো না। আব্বা কোথায়? জানি না। আমি অসন্তোষ গলায় বলতেই মিনু খালা লাজুক ভঙ্গিতে বললেন, তোমার আব্বা মসজিদে গেছেন বড় আপার মিলাদের জন্য এতিমখানায় দাওয়াত দিতে। আমি মহিলার কথা শুনে অবাক হচ্ছি। এই তো গত পরশুদিনও মহিলা আব্বাকে আমজাদ ভাই বলে ডেকেছেন। আমার আম্মার জন্য গড়াগড়ি করে কান্না করছেন। আর আজ তার কথার ভঙ্গি সব পাল্টে গেল। সন্ধ্যের আবছা আলোয় চারদিক আলো আধারের খেলা খেলছে। আমি নামাজ পড়ে রোয়াকে বসে তসবি পড়ছি। ভাইয়ার অপেক্ষায় বুকের ভেতর হাতুড়ি পিটা শব্দ হচ্ছে। মাগরিবের নামাজ পড়তে ভাইয়া মসজিদে গেছে। আব্বার বিয়ের খবরটা ঘরের কেউ না দিলে বাইরের সবাই অবশ্যই কানাঘুষা করছে। আমার আব্বা মাতবর গোছের লোক বলেই কেউ বাড়ি বয়ে এসে কথা শোনাচ্ছে না। তবে বাইরে কম সমালোচনা হচ্ছে না। আমাকে উদাস হয়ে বসে থাকতে দেখে জুমা আপা এসে পাশে বসলো। জুমা আপা কাঁদছে। আমি তসবিটা পড়া বন্ধ করে জুমা আপাকে বললাম, ভাইয়ার জন্য কষ্ট হচ্ছে আপা। আমার জীবন অর্থহীন মনে হচ্ছে মিথি। মা বিয়েটা করে এসে আমাকে বলেছে, আমি এক বিন্দু বুঝতে পারলে কিছু একটা করতাম। আর কিছুই করার নেই আপা, সব শেষ। আমি উদাস ভঙ্গিতে বললাম, আব্বা যে বিয়ে করবে আমরা কেউ বুঝি নাই। আমাদের কথার মাঝেই দেখলাম একটা অবয়ব হেঁটে আসছে। আলোর কাছাকাছি আসতে বুঝলাম ভাইয়া এসেছে। এসে আমাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, আব্বা কোথায়? আমি ভয়ে দুঃখে চুপসে গেলাম। জুমা আপা উঠে ঘরের ভেতর চলে গেল। ভাইয়ার চোখে বেদনা স্পষ্ট। আমি আমতা আমতা করে বললাম, দুপুরের পর আর বাড়ি ফিরে আসে নাই। আব্বা বিয়ে করেছেন? আমি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আটকে গেলাম। ভাইয়া আমার উত্তরের অপেক্ষা না করে পা টেনে টেনে আমার দিকে এগিয়ে এলো। আমি উঠে ভাইয়াকে জড়িয়ে ধরতেই ভাইয়া বসে পড়ল। আমরা দু ভাই বোন সেখানে কতক্ষণ নিশ্চুপ বসেছিলাম বলতে পারবো না। আমি ভাইয়াকে ধরে নিশ্চুপ কাঁদছি। তবে ভাইয়া একরাশ দুঃখের মাঝেও বসে বসে আমার মাথা হাত বুলিয়ে দিচ্ছে। আমাদের বসে থাকার অবসান ঘটল পাশের বাড়ির রফিক চাচার আগমনে। উনি আসতেই ভাইয়া নড়ে চড়ে বসল। রফিক চাচা গলার স্বর নামিয়ে বললেন, তোমরা খবর পেয়েছ? কিসের খবর চাচা? ভাইয়া মিয়ে যাওয়া কণ্ঠে প্রশ্ন করল। রফিক চাচা ভাইয়ার একদম কাছাকাছি এসে দাঁড়িয়ে বলল, তোমার আব্বারে কে জানি মাইরা নদীর পাড়ে ফেলে রাখছে। খবরটা এতটাই বিষাক্ত ছিল, আব্বার প্রতি জমে থাকা অভিমান হাওয়ায় মিঠাইয়ের মতো গলে গেল যেন। আব্বার বিয়ের খবরটা যেমন হুট করে এসেছিল, তেমনি আব্বাকে কে বা কারা যেন মেরে ফেলে রেখে গিয়েছে সেই খবরটাও আচমকা এলো।
রফিক চাচার বলা কথা শুনে উঠানে গড়াগড়ি করে কান্না করতে লাগলেন আব্বার সদ্য বিয়ে করা বউ। আমি তখনও রোয়াকে বসে অনবরত কাঁপছি। ভাইয়া ইতিমধ্যে রফিক চাচা সব বেরিয়ে গেছে। যাবার আগে আমাকে শুধু বলেছে, মিথি, আমরা এমন একটা খোলা ময়দানে দাঁড়িয়ে আছি যেখানে শুধু তপ্ত রোদ, আমাদের ছায়া দেওয়ার মতো কোনো বটবৃক্ষ নেই। ভাইয়ার কথা শুনে আমি কাঁদতে ভুলে গেলাম। আমাদের ছোট একটা পরিবার নিমিষে কেমন কালো অন্ধকারে ছেয়ে গেল। ওইদিকে মিনু খালার কান্নার আওয়াজে আমার বিরক্ত লাগছে। দাদি ঘরে বসে বিলাপ জুড়েছেন। জুমা আপা আমার কাজ ঘেঁষে বসে বললেন, আশরাফ ভাইকে একটা কল দে। আমি জুমা আপার মুখপানে তাকালাম। আপার হাত জোড়া ধরে বললাম, এতিম হয়ে গেলাম আপা। আমার কথা শুনে আপা আমাকে জড়িয়ে ধরলেন, পিঠে হাত বুলিয়ে বললেন, কিছু হবে না, কিছু হবে না। এত কিছুর মধ্যে আমার কান্নাগুলো কেমন যেন ধূলিসাৎ হয়ে গেছে। মিনু খালাকে পাশের বাড়ি চাচিরা ধরে উঠালেন। খালা আমার দিকে তাকিয়ে কান্নার সুরে বললেন, মাগো, আমার স্বামীর জন্য কুদোয়া কইরো না, দোয়া করো। সন্তানের দোয়া নাকি কাজে লাগে। খালার কথা শুনে আমার কান ঝাঁঝিয়ে উঠল। শত হোক, উনি আমার আব্বা। আমি ঝুমা আপাকে ঠেলে উঠে দাঁড়িয়ে কুলসুমকে ডাকলাম। আপা আমাকে টেনে বসাতে চাইলে আমি রুক্ষ কণ্ঠে বললাম, তোমার মাকে সামলাও আপা, মহিলার মাথা ঠিক নেই। আমার কথায় ঝুমা আপা কিছুটা মন খারাপ করল। আমি সেদিকে পাত্তা না দিয়ে কুলসুমকে হাঁক ছেড়ে ডাকছি। কুলসুম আসতে আমি বললাম, আমার সাথে সদর হাসপাতালে যেতে পারবি? এত রাইতে মাইয়া মানুষ বাড়ি থাইকা বাইর হইবা কেন? পাশের বাড়ির একটা কাকি কথাটা বলতেই আমি কুলসুমকে ধমকিয়ে বললাম, যাবি? চলে নাফা, আমি টর্চ লাইট নিয়ে আসি খারান। আধার চারদিক ছেয়ে আছে, আকাশে থেকে থেকে বিদ্যুৎ চমকে উঠছে। এ যেন আলো আধারের খেলা। আমি টর্চ নিয়ে এগিয়ে চলেছি। কুলসুম আমার এক হাত ধরে ভয়ে কাঁপছে। মেয়েটা বড্ড ভীতু। আম্মা থাকাকালীন মেয়েটাকে আমার মতো আদর যত্ন করেছেন। কুলসুম কাঁপতে কাঁপতে বলল, বাড়ি ফেরত যাই, চলে নাফা। গিয়ে কি করব? আমার যে ওইখানে কেউ নেই। আমার কথা শুনে কুলসুম হু হু করে কেঁদে উঠল। হেসকি তুলে বলল, খালাম্মার এমন অকাল মৃত্যু হইব কে জানত? ভালো মানুষ কেমন করে দাপাইয়া মরল। কুলসুমের কথা শুনে আমার মনেও কেমন করে উঠল। সত্যিই তো, আমার ভালো আম্মা সকালে নাস্তা বানিয়ে আমাদের ডেকে তুলে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন। হুট করে আমার ঘরে এসে বললেন ভাইয়াকে খবর পাঠাতে। ব্যতিব্যস্ত হতে আম্মা মাথা ঘুরে পড়ে গেলেন। এরপর আর কোনো কথা আমার মা আর বলতে পারেন নাই। আমার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। আমরা খেয়াঘাটে পৌঁছাতে দেখলাম ভাইয়া নৌকা থেকে নামছে। আমাকে দেখে দ্রুত পা চালিয়ে এসে বলল, রাতের আধারে বাড়ি থেকে বের হয়েছিস কেন? আব্বা কোথায় ভাইয়া? আব্বা কি আর নাই? আমি শেষের কথাটুকু অনেক কষ্টে উচ্চারণ করতেই ভাইয়া লাইটটা হাতে নিয়ে বলল, বেঁচে আছেন, তবে অবস্থা বেশি ভালো না। তুমি চলে আসলা কেন? চলো আমিও যাব। আব্বা একা হসপিটালে থাকতে পারবেন না। আব্বার সাথে রফিক চাচার মামা আছে, চিন্তা করিস না। ওনারা আব্বাকে নিয়ে ঢাকার পথে রওনা দিয়েছেন। আমি টাকা পয়সা নিতে আসছি। টাকাও তো লাগবে। শেষের কথাটুকু ভাইয়া কেমন উদাসভাবে বলল। তার চোখে মুখে রাজ্যের চিন্তায় সে ভর করেছে। বাড়ির পথে যেতে যেতে ভাইয়া উদাসভাবে আবারও বলল, মিথি, আব্বাকে কারা যেন ছুরি মেরেছে। নদীর পাড়ে নাকি 2-3 জন লোক মিলে আব্বাকে মারছিল। তখনই আমজাদ চাচা দেখে চিৎকার করতে ওরা নদীতে ঝাঁপিয়ে সাঁতার কেটে চলে যায়। আব্বাকে কি অনেক মেরেছে ভাইয়া? আমি কান্না গিলে প্রশ্নটা করলাম। ভাইয়া উত্তর দিল না। বিদ্যুতের আলোতে দেখলাম আমার ভাইয়ের বেদনা। ভালোবাসা নাকি আব্বাকে হারানোর বেদনা সেটা উপলব্ধি করতে পারলাম না। আমাদের গ্রামের নাম কাঞ্চনপুর, মানিকগঞ্জ জেলার প্রত্যন্ত একটা গ্রাম। তবে আমার আব্বার এই দুর্ঘটনার খবর
চারদিকে ছড়িয়ে পড়ল। দল বেঁধে মানুষ আসতে লাগলো। একে একে সবার উদ্ভট প্রশ্নের উত্তরে আমরা সবাই কোণঠাসা হয়ে উঠলাম। বেশিরভাগ সবাই আমার ভাইকে আব্বার খুনি বলছে। ওইদিকে মিনু খালা আজকেও সুতির একটা শাড়ি পরে রোয়াকে চেয়ার নিয়ে বসে মহিলাদের সাথে দুঃখ বিনিময় করছেন। এর মধ্যেই ভাইয়ার ফোন আসতেই একটা খারাপ খবর এলো। আব্বার অবস্থা নাকি বেগতিক। দাদি আমার পাশেই ছিলেন। কথাটা শুনেই তিনি আবারও মরা কান্না জুড়লেন। অবস্থা এমন হয়েছে আমি কোনো শোক পালনের সুযোগ পাচ্ছি না। দাদি আমাকে ধরে কাঁদতে কাঁদতে মূর্ছা গেলেন। ওইদিকে মিনু খালা এসে আমাকে শাসিয়ে বললেন, তোমরা ভাই বোন মিলে আমার জামাইরে মারছো। আল্লাহ গো, কেউ পুলিশে খবর দাও। আপনি বুঝে শুনে কথা বলুন। উনি আমাদের জন্মদাতা পিতা। উনি আমার কথা শুনে আরও তেতে উঠলেন। কান্না করতে করতে অভিশাপ দিলেন। আমি তাজ্জব হয়ে বসে আছি। মিনু খালার বলার অবসান ঘটল জুমা আপা আসাতে। আপা এসে মিনু খালাকে ধমকে বললেন, মা বেশি বাড়াবাড়ি করো না, চুপ করো। তুমি নিজেও জানো আশরাফ ভাই আর মিথি নির্দোষ। জুমা আপার কথাতে মিনু খালা থামলেন। জুমা আপা কোথায় যেন গিয়েছিল। তার পরনে বোরকা কাদায় মাখামাখি। আমি জুমা আপাকে প্রশ্ন করলাম, কোথায় থেকে আসলে? বাড়িতে গিয়েছিলাম কাপড় আনতে। জুমা আপার কথা শুনে আমি তার হাতের দিকে তাকালাম। দেখলাম একটা বড় কাপড়ের ব্যাগ। আমি জুমা আপাকে না ঘেটে কুলসুমকে বললাম দাদিকে পানি খাওয়াতে আর বাতাস করতে। জুমা আপা ঘরে যেয়ে মিনু খালাও তার পিছু পিছু ঘরে গেল। বাড়ির পরিবেশ ঠান্ডা হতেই মানুষের সমাগম কমতে শুরু করলো। গত 2 দিনে বাড়ির পরিবেশ বেশ হালকা হয়ে উঠেছে। আব্বার অবস্থা উন্নতি না হলো অবনতি নেই। তবে মিনু খালার চেহারাটা মলিন হয়ে উঠেছে বেশ খানিকটা। কারণ আজকে বাড়িতে পুলিশ এসেছিল। পুলিশের সন্দেহের তীর মিনু খালার দিকে যাচ্ছে। মিনু খালাকে পুলিশ একা ঘরে নিয়ে জবানবন্দি নিয়েছে। সেই থেকে উনি চুপ করে আছেন। ঝুমা আপা আরও নিশ্চুপ হয়ে আছে। গত 2 দিনে তার রূপ লাবণ্য অনেকখানি কমে গেছে যেন। তবে মিনু খালা চুপ থাকলেও সংসারের দায়িত্ব দাদির থেকে নিজের কাছে নিয়ে নিয়েছেন। দাদি ছেলের শোকে বিছানায় পড়ে গেছেন। তার এদিকে কোনো মন নেই। আমি উঠান থেকে এসে আমার ঘরে জানালার পাশের টেবিলে বসতেই মিনু খালা আমার ঘরে এলেন। আমি ওনাকে দেখে নড়ে চড়ে বসলেও ঘুরে তাকালাম না। উনি আমার পাশে বিছানার কোনায় বসে বললেন, আশরাফ কোনো খবর বার্তা দিছে? না, তবে ভাই আজকে টাকা নেওয়ার জন্য আসবে। ও, গড়মতো পিনপতো নীরবতা বিরাজ করলো কিছুক্ষণ। এরপর উনি উঠে এসে আমার কাছে ঘেঁষে দাঁড়ালেন। আমি কিছুটা ভরকে যেতে উনি আমার কানের কাছে এসে ফিসফিস করে বললেন, আমাকে ভুল বুঝিস না মিথি। আমি যে বাধ্য হয়েছি বিয়েটা করতে। মানে? আমি অবাক হয়ে প্রশ্ন করতে মিনু খালা তড়িঘড়ি করে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। আমি পিছু যেতে উনি দাদির ঘরে ঢুকে যেতে আমি ঘরে ফিরে এলাম। উনি এমনটা কেন বললেন? প্রশ্নটা মাথায় ঘুরতেই ভাইয়ার একটা টেক্সট আসতে আমি সেদিকে মনোযোগ দিলাম। সন্ধ্যার পর ভাইয়া বাড়ি আসতে আমি পানি দেওয়ার জন্য যাবার আগে ঝুমা আপা এগিয়ে গেল। ঝুমা আপাকে দেখে ভাইয়া এক দৃষ্টিতে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, মিথি, পানি নিয়ে আয়। আপার হাতে তো পানি আছে। আমি বলতে বলতে ভাইয়া নিজেই কলপারে এগিয়ে গেল। ঝুমা আপা মন খারাপ করে আমাকে বলল, তোর ভাই আমাকে অগ্রাহ্য কেন করছে মিথি? মন খারাপ করো না আপা, বোঝোই তো আমাদের ওপর দিয়ে কি যাচ্ছে। ঝুমা আপা আর কথা বাড়ালো না। পানিটা রেখে ঘরের দিকে এগিয়ে গেল। আমি ভাইয়ার জন্য খাবারের ব্যবস্থা করতে যাওয়ার পথে দেখলাম দাদি আর মিনু খালা বসে আছেন আব্বার রুমে। সাথে আমার আব্বার ছোট ভাই হোসেন কাকাও আছেন। কাকা কখন এসেছে আমি খেয়াল করি নাই। তবে ওনাদের আলোচনার বিষয় আমার কানে আসতেই আমার শরীর ঝনঝন করে উঠল। মিনু খালা চাপা স্বরে বলছেন, আশরাফের মা যে এমনি এমনি মারা যায় নাই, এই কথা 5 কান হলে কি হবে আম্মা? আমাদের তো হাজতবাস করা লাগবো। হোসেন চাচাও মিনু খালার সাথে তাল মিলিয়ে বললেন, হ্যাঁ, এখন এসব ঝামেলায় পড়া যাবে না। দাদি এরপর কিছু একটা বলল বোধহয়। তবে সেসব শোনার পূর্বেই ভাইয়া আমাকে ডাকলো। আমি ছিটকে দরজা থেকে সরে দাঁড়ালাম। ভাইয়ার কাছে ছুটে গিয়ে বললাম, ভাইয়া, ওনারা আম্মার মৃত্যুর ব্যাপারে আলোচনা করছে।
আম্মা নাকি স্বাভাবিকভাবে মারা যায়নি। ভাইয়া আমার কথা শুনে অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আম্মাকে মেরে ফেলেছে। আমি জানি আম্মাকে যে খুন করা হয়েছে ব্যাপারটা ভাইয়া জানতো। ভেবেই আমার মন মস্তিষ্ক উত্তাল হয়ে উঠল। আমি একের পর এক প্রশ্ন করলেও ভাইয়া উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভাইয়া যে কান্না করছে এটা আমি দূর থেকে উপলব্ধি করতে পারছি। আমি কাছে গিয়ে ভাইয়ার হাত ধরে ঝাঁকুনি দিতে ভাইয়া মুখ তুলে তাকালো। চোখ মুখ অসম্ভব লাল হয়ে উঠেছে। আমি কিছুটা রেগে বললাম, তোমরা আমার সাথে ভনিতা করছো। আম্মাকে মেরে ফেলা হয়েছে তুমি জানলে কিভাবে? বলো আমাকে। আব্বা বলেছেন। মানে? আব্বা কখন বলল? কই, আমাকে তো বলে নাই। আর কে মেরেছে? আমি অবাক হয়ে একটার পর একটা প্রশ্ন করতেই ভাইয়া গলার স্বর খাদে নামিয়ে বলল, ওই দিন হাসপাতালে নেওয়ার সময় আব্বা জানিয়েছেন আম্মাকে নাকি উনি নিজেই কিছু একটা ওষুধ খাইয়েছিলেন। এরপরে আম্মা ব্রেন স্ট্রোক করে বসে। ভাইয়ার কথা শুনে আমার আসমান জমিন সব এক হয়ে যাচ্ছে যেন। আমি কিছুটা চিৎকার করে বললাম, লোকটা কিভাবে পারলো ভাইয়া? আল্লাহ, আমার আম্মা, আমার এত ভালো আম্মা। মিথি, প্লিজ বোন আমার, চুপ কর। তুমি কেন চুপ আছো ভাইয়া? লোকটা আম্মার খুনি। এখন তুই কি চাস? আব্বাকে লাইফ সাপোর্ট থেকে বের করে হাজতে দিয়ে আসি? ভাইয়া কিছুটা ক্ষোভ নিয়ে কথাটা বলল। আব্বার অবস্থার কথা মনে হতে আমি চুপ হয়ে গেলাম। আল্লাহ, এমন কি পাপ আমরা করেছি? আম্মাকে হারিয়ে আব্বাকে নিয়ে বেঁচেছিলাম। সেই আব্বা এখন গুরুতর অসুস্থ। আবার উনিই নাকি আমাদের এতিম করেছেন। মনের ভেতর ক্ষোভ নিয়ে আমি ভাইয়াকে বললাম, আমি বিচার চাই। উনি আমার আব্বা বলে আমি তাকে ছেড়ে দিব না। ভাইয়া আমার কথা শুনে শব্দ করে কেঁদে ফেলল। কান্না দেখে আমি কিছুটা নরম হতেই ঘরের ভেতর থেকে সবাই ছুটে এলো। সবাইকে আসতে দেখে ভাইয়া নিজেকে সামলানোর চেষ্টা করছে। তবে হোসেন কাকা ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আশরাফ ভাইজান ঠিক আছে তো? ভাইয়া দুদিকে মাথা হেলিয়ে বোঝালেন, ঠিক আছে। দাদি ভাইয়ার কাছে এসে বুকে আর পিঠে হাত বুলিয়ে বলল, কাঁদো কেন ভাই? কাইন্দো না। ভাইয়া আর কোনো কথা বলল না। তবে মিনু খালার দিকে তাকিয়ে দেখলাম ওনার মুখটা কেমন হাসি হাসি ভাব বজায় আছে। আমাকে ব্রুকুসকে তাকাতে দেখি মুখের ভঙ্গিমা পাল্টে ফেলল। ভাইয়া আমাকে খাবার দিতে বলতেই আমি না দিয়ে রাগ করে ঘরে এসে দুয়ার আটকে দিলাম। এই মুহূর্তে আমার আম্মাকে ছাড়া কাউকে ভাবতে ইচ্ছে করছে না। আব্বা, আপনাকে আমার আম্মা কত ভালোবেসেছে। আপনি কি করে পারলেন আম্মাকে মেরে ফেলতে? প্রশ্নটা আমি নিজ মনে করতেই কান্নায় ভেঙে পড়লাম। এত অমানবিক কষ্ট দুনিয়ায় আদৌ কেউ পেয়েছে কিনা আমার জানা নেই। রাত বাড়ার সাথে সাথে আমার ঘুমে চোখ বুজে আসছে। কিছুক্ষণ পূর্বে জুমা আপা ডেকে গিয়েছে উনি ঘরে শোবে বলে। আমি উত্তর না দিয়ে ঘাপটি মেরে পড়েছিলাম। ক্ষুধায় পেটে চোচো শব্দ হলো, খাবারের ইচ্ছেটা মরে গেছে। কিছুটা ঘুম চোখে ভিড় করতেই দরজায় কড়া নাড়ার শব্দে বিরক্ত হলাম। বিরক্তি নিয়েই বললাম, আপা তুমি তোমার মায়ের ঘরে যাও তো। মিথি দরজাটা খোল বোন। ভাইয়া নিচু স্বরে বলতেই আমি না চাইতেও উঠে দরজাটা খুলে দিলাম। আবছা আধারে দেখলাম ভাইয়ের হাতে ভাতের প্লেট। আমি মুখ ঘুরিয়ে বললাম, ভাত নিয়ে যাও আর ঘুমিয়ে পড়ো। তোমার না কাল ঢাকা যেতে হবে। আব্বা কিছুটা সুস্থ হলে আমি নিজেই পুলিশকে ব্যাপারটা জানাবো। ভাইয়া কিছুটা কাপা কণ্ঠে কথাটা বলল। এই মুহূর্তে আমার বুকের ভেতর ধরফরিয়ে উঠল। অপরাধীর অপরাধ লুকিয়ে রাখাটাও এক ধরনের অপরাধ, তাই না ভাইয়া? আমার প্রশ্ন শুনে ভাইয়া মলিন হাসলেন। এরপর চেয়ার টেনে বসে বলল, অপরাধের কারণ আর অপরাধী কোন উদ্দেশ্যে খুন করেছে সেটা আগে জানতে হবে। আমি প্রত্যুত্তরে কিছু না বলে বিছানায় বসতেই ভাইয়া আবারও মলিন কণ্ঠে বলল, মিথি আব্বার চিকিৎসার জন্য আরও টাকার প্রয়োজন। কালকে না নিলা 2 লক্ষ টাকা? আব্বাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
পানের মতো টাকা যাচ্ছে মিথি, আমি তো কুল কিনারা পাচ্ছি না। ভাইয়া আমার কথার মাঝে বাধা দিয়ে অসহায় কণ্ঠে বলল। আমি বিপদগ্রস্তের মতো ভাইয়াকে বললাম, আমার গয়নাগুলো আছে ভাইয়া, এর বাইরে তো ক্যাশ টাকা তো নাই। ভাইয়া দীর্ঘশ্বাস ছাড়ল বোধহয়। আমার ভাইয়াকে বলতে ইচ্ছে হচ্ছে, ভাইয়া তুমি কিভাবে ওনাকে চিকিৎসা করাচ্ছ? তবে প্রশ্নটা করলাম না। ভাইয়া অত্যন্ত দুঃখ নিয়ে বলল, চাকরিটা হয়ে গেছে। ভেবেছিলাম চাকরি পেলে ঝুমাকে ঘরে তুলব, কিন্তু আম্মা চলে যাবার পর থেকে আমাদের জীবনটাকে কে কোন দিকে টেনে নিয়ে যাচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না রে মিথি। ভাইয়া ঝুমাপাকে বিয়েটা করে নাও। আমার এই কথায় ভাইয়া কোনো উত্তর দিল না, অন্য প্রসঙ্গে বলতে আরম্ভ করলো, পুলিশ আব্বার জ্ঞান ফেরার অপেক্ষায় আছে, তাকে কারা এভাবে মারতে চাইল সেটা জানা প্রয়োজন। অবশ্য ওনারা বলছে আব্বার গ্রামে শত্রুর অভাব নেই, যেহেতু উনি সবার বিচার করতেন। ভালোভাবে তদন্ত করতে বলো, কারণ আব্বার মতো ওরা অপরাধী। আমার কথা শুনে ভাইয়া শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকালো। এরপর ভাতের প্লেট নিয়ে এক প্রকার জোর করে খাবার খাইয়ে দিয়ে ভাইয়া ঘর থেকে যেতে যেতে বলল, গয়নাগুলো গুছিয়ে রাখিস, আমি কাল নিয়ে যাব। প্রত্যুষের একগুচ্ছ রোদ উঠানে হামাগুড়ি দিচ্ছে। ফজরের আজানের পর এত বিশুদ্ধ একটা বাতাস চারদিকে বয়ে বেড়ায়, যা নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে ভেতরের সমস্ত বিষাক্ত বাতাস নিগড়ে ফেলে। আমি গোরস্থান থেকে আম্মার কবর জিয়ারত করে ফিরে আসতে কিছুটা রোদ উঠে গেছে। আমার কবরের কাছে গেলে বুক চিরে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসতে চায়। বাড়ির গেট দিয়ে উঠানে পা রাখতেই খেয়াল করলাম মিনু খালা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এক প্রকার ছুটে এসে বলল, ঝুমা আসছে। ঝুমা পা আসবে কোথা থেকে? আমি কিছুটা বিরক্ত কণ্ঠে বলতেই মিনু খালা দরজার বাইরে উকিচুকি দিল। এর পরপরই সে আবার ঘরের দিকে এগিয়ে গেল। তার এহেন কর্মকাণ্ডে আমার মেজাজ খারাপ হয়ে উঠল। ভাইয়ার ঘরে গিয়ে ভাইয়াকে ডেকে তুলে রান্নাঘরে এগিয়ে গিয়ে দেখতে পেলাম কুলসুম রুটি বানাচ্ছে। আমাকে দেখে পিড়ে এগিয়ে দিয়ে বলল, আফা, আপনারা না কইছি খালাম্মার কবরে গেলে আমারও ডাইকা নিয়ে যাইবেন? মনে থাকে না রে? দাদি কোথায়? কাল রাইতে হোসেন চাচার বাড়ি গেছে। কুলসুমের কথা শুনে আমার কপালে ভাঁজ পড়ল। এমন হুট করে চলে যাবার জন্য মনে অশান্তিতে ভরে উঠল। আমি কুলসুমকে প্রশ্ন করলাম, হঠাৎ গেল কেন রে? কাল রাইতে আপনি ঘরে দুয়ার দিতে হোসেন চাচা দাদিরে নিয়ে গেছে, কিছু বইলা যায় নাই। তবে আশরাফ ভাই নিজে অনুমতি দিল। ভাইয়ার কথা শুনে আমি কিছুটা দমে গেলাম। আলু ভাজি করার জন্য আলু নিতেই কুলসুম ক্ষীণস্বরে বলল, আফা, একটা কথা কইতাম। হ্যাঁ বল। সকালে দেখলাম জুমা আপা বাড়ির বাইরে খাড়ায় আছে। আমারে দেখতে চমকায় উঠছে। আমি জিগাইলাম, আপা খাড়ায় আছেন কেন? আমারে জানেন ধমক দিয়া কয়, তুই তোর কাজে যা। কুলসুমের কথা শুনে আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তবে চিন্তাটা স্থায়ী হলো না ভাইয়ার ডাকে। আমি কুলসুমকে সব বুঝিয়ে দিয়ে ঘরে আসতে ভাইয়া গয়নাগুলো চাইল। আমার এত স্বাদের গয়নাগুলো দিতে কিছুটা মন খারাপ হয়ে গেল। ওইগুলো আমার গায়ে উঠেছিল। আমি কান্না গিলে বললাম, ভাইয়া আমার খুনির জন্য আমার জিনিস না দিলে হয় না? এভাবে বলিস না মিথি। আব্বা বলেছেন আম্মাকে ওষুধ দিয়েছেন। আব্বা সুস্থ হোক আমরা জিজ্ঞেস করব, কি এমন ওষুধ আমার আম্মাকে দিলেন যে আম্মা মরে গেল। ভাইয়ার কথা শুনে আমি আলমারির চাবি খোঁজায় ব্যস্ত হয়ে পড়লাম। আম্মা মারা যাবার পরের দিনই আব্বা নিজে আমাকে চাবিটা হাতে তুলে দিয়েছিলেন। ভাইয়া আমাকে চাবি খুঁজতে দেখে ঘর থেকে বেরিয়ে গেল। সারা ঘর তন্ন তন্ন করে করে খুঁজেও চাবি পেলাম না। আমি চাবিটা আমার ঘরের তোশকের নিচে রেখে দিয়েছিলাম। চাবি না পেতে আমার বুক দুকপুক করে উঠল। ঘরের সব এলোমেলো করেও চাবিটা খুঁজে না পেয়ে ভাইয়াকে হাঁকিয়ে ডাকলাম। ভাইয়া আসতে আমি চাবিটার কথা বললাম। ভাইয়া শুনে শান্ত স্বরে বলল, আব্বা আম্মার ঘরে খুঁজে দেখ। আমি কথা শুনে আব্বা আম্মার ঘরে ছুটে গেলাম। মিনু খালা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আমি ঘরে ঢুকতে চাইলে উনি বাধা দিতে আমি চিৎকার করে বললাম, ঘরে চাবিটাই খুঁজতে যাচ্ছি, আপনার ঘর দখল করার জন্য যাচ্ছি না।
মিনু খালা আমার কথা শুনে আমাকে জড়ায় ধরে মরা কান্না জুড়লেন। আমি হতবিহ্বল হয়ে বারবার জিজ্ঞেস করতে লাগলাম, কান্না করছেন কেন? আমার কোনো কথার উত্তর না দিয়ে হাঁক ছেড়ে কাঁদতে লাগলেন। ভাইয়া আর কুলসুম ছুটে আসতে মিনু খালা হেসকে তুলে কাঁদতে কাঁদতে বলল, ঝুমারে খুঁজে পাইতেছি না রে বাবা। ও বাবা আশরাফ, আমার ঝুমা ঘরে বাইরে কোথাও নাই। মিনু খালার কথা শুনে আমরা দু ভাই বোন তাজ্জব বনে গেলাম। কুলসুম হাই হুই করে বলল, দেখছেন আফা, বলছিলাম না আমার জুমা ফারে দেখাই গাপলা লাগছে। কই দেখেছিস? ভাইয়া প্রশ্ন করতে কুলসুম সকালের ঘটনা খুলে বলল। ভাইয়া চিন্তিত সুরে মিনু খালাকে বলল, আপনার আত্মীয়দের বাড়িতে খোঁজ নিয়েছেন? সবাইরে ফোন দিছি, কেউ কোনো সুরাহা করতে পারে নাই। মিনু খালা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া নিজের ফোন দিয়ে কাউকে একটা ফোন দিয়ে বলল, মোজাম্মেল জুমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই একটু আশেপাশে খুঁজে দেখ, খেয়াঘাট, বাস স্ট্যান্ড। আর শোন, খুঁজে না পেলে থানায় একটা মিসিং ডায়েরি করে আসবি, ছবি মিথির কাছে থেকে নিয়ে যাবে, বুঝছিস? ওই পাশ থেকে কি বলল শোনা গেল না। তবে ভাইয়া আরো কিছু কথা বলে কল কেটে দিল। মিনু খালাকে চিন্তা করতে না বলে আমাকে উদ্দেশ্য করে বলল, গয়নাগুলো বের করে দে। ভাইয়ার কথা শুনে মিনু খালা যেন আটকে উঠলেন। আমতা আমতা করে বললেন, আলমারিতে কোনো গয়না নেই। ওনার কথা শুনে আমাদের মাথায় যেন সাত আসমান ভেঙে পড়ল। ভাইয়া, আমি আর কুলসুম এক প্রকার ছুটি আব্বা আমার ঘরে ছুটে গিয়ে দেখলাম আলমারিতে চাবি দেওয়া। আমি আলমারি খুলে সব খুঁজে দেখলাম, সত্যি সত্যি আম্মার কোনো গয়না কোথাও নেই। গয়নাগুলো আলমারিতে না পেয়ে ভাইয়ার চেহারায় মলিনতা বেড়ে গেল। চিন্তিত স্বরে বলল, আম্মা কি অন্য কোথাও গয়নাগুলো রেখেছে? ভাইয়ার প্রশ্ন শুনে আমি হতাশা নিয়ে তাকালাম। ভাইয়া কি বুঝতে পারছে না জুমা আপার গায়েব হবার সাথে গয়নার সম্পর্ক আছে? আমি রাগ দমন না করতে পেরে বললাম, গয়নাগুলা জুমা আপা নিয়ে চলে গেছে, তুমি বুঝতে পারছো ভাইয়া? না জেনে বুঝে কাউকে দোষ দিবি না মিথি। মেয়েটা হুট করে কই গেল সেটাও তো চিন্তার বিষয়। আমার মাইয়ারে খুঁজাও না আশরাফ, আমার অবুঝ মাইয়া। ভাইয়ার কথা শুনে মিনু খালা আবারও বিলাপ জুড়ছেন। আমি বিরক্ত হয়ে আম্মার বিছানায় বসে পড়লাম। ভাইয়া খালার কথা অগ্রাহ্য করে বলল, গয়না খুঁজে না পেলে টাকার ব্যবস্থা কি করে হবে? আজকে প্রায় লাখ টাকার মতো লাগবে। ভাইয়ার কথা শুনে চিন্তায় আমার মাথা ব্যথার উপক্রম হলো। কুল কিনারা না পেয়ে আমি আর কুলসুম ঠায় বসে আছে। ওইদিকে ভাইয়ার ফোনে একের পর এক মামার ফোন আসতে লাগলো। হাসপাতালে বিলের জন্য নাকি তারা দিচ্ছে। ভাইয়া অস্থির হয়ে ঘরের চারদিকে পায়চারি করছে। আব্বা নিজের জীবনে একটা টাকা জমা রাখেনি, সে সব মানুষের পেছনে খরচ করেছে। আব্বা আমাদের সাথে অন্যায় করলে অনেক ভালো কাজের নজির আমাদের গ্রামে আছে। ভাইয়া এর মাঝে অনেকের কাছে টাকার জন্য ফোন করলো, সবাই নানা ধরনের বাহানা দিতে লাগলো। ভাইয়া উপায়ন্তর না পেয়ে আমাকে ডেকে বলল, মিথি, জায়গা জমিনের দলিল ব্যাংকে দিয়ে লোন তুলি, যা ভালো মনে হয় করো, কিন্তু ঝুমা আপা, ঝুমার কথা বারবার বলিস না, মেয়েটা নিখোঁজ, সেটা অনেক ঝামেলার ব্যাপার। কোনো বাজে খবরে না পড়লে হয়, বিপদের উপর বিপদ। ভাইয়ার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। ঝুমা আপা কখনো আমাদের বিপদ হবে এমন কাজ করবে না। তবে আজকের ব্যাপারটা তো ওনাকে আমার সন্দেহ হচ্ছে। ভাইয়া নাস্তা না খেয়ে আমাকে বলে, দলিল নিয়ে বের হবার পূর্বেই মিনু খালা তড়িঘড়ি করে আসলো, তার হাতে কাপড়ে পেঁচানো কিছু একটা। ভাইয়াকে পিছু রেখে বলল, এইখানে কিছু টাকা আছে, সাথে কইরা নিয়ে যাও, জমি বন্ধক রাখা লাগবো না। আপনি টাকা পেলেন কোথায়? আমি সন্দেহ নিয়ে বলতেই মিনু খালা আঁচলে মুখ ঢেকে বললেন, মায়াডার বিয়ার জন্য ওর বাপে প্রত্যেক মাসে টাকা জমাইতো। নিয়ে যাও আশরাফ, তাও তোমার আব্বারে সুস্থ করে নিয়ে আসো। ভাইয়া আমার মুখপানে অনুমতির জন্য তাকিয়ে আছে। আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে নরম গলায় বললাম, নাও ভাইয়া, এমনি এই সমস্যাটা জুমাপার জন্য হয়েছে। তুই বারবার আমার মাইয়ারে বদনাম দিবি না মিথি, তোকে ভালোর জন্য আমরা মা মাইয়া বিপদে পড়ছি। খালার কথা শুনে আমি পাল্টা প্রশ্ন করতেই উনি কথাটা এড়িয়ে গিয়ে বললেন, দলিল রাইখা যাও, এই টাকাগুলা নাও, ভালো মতো যাইও বাবা, পারলে আমার মাইয়ার খোঁজটা নিও। ভাইয়া ছোট করে উত্তর দিয়ে দ্রুত বের হয়ে গেল। আমি দেখলাম মিনু খালা বারবার আঁচলে চোখ মুছছেন। তার চোখে মুখে এখন মায়ের মমতা
আর স্ত্রীর ভালোবাসার রেশ ফুটে উঠেছে। শ্রাবণ মাসের আজ 13 তারিখ। আকাশে দানবের মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, থেকে থেকে বিদ্যুৎ গর্জে উঠছে। আমি মন খারাপ নিয়ে উঠানে থাকা কাপড় তুলতে বের হতেই দেখতে পেলাম জুমাপা বাড়িতে ঢুকছে, শরীরে কালকের পরে থাকা 3 পিসটা। আমি আপাকে দেখে তিরিক্ষি কণ্ঠে বললাম, গয়নাগুলা কই? আপা আমার কথা শুনে ক্লান্ত ভঙ্গিতে তাকালো, ব্রু উঁচু করে বলল, কিসের গয়না? ভনিতা করবা না আপা, তুমি আমার আম্মার সব গয়না নিয়ে গেছো, কই রাখছো? আবল তাবল বকছিস কেন? এত দূর থেকে ফিরলাম, অনেক ক্লান্ত লাগছে। আপা কিছুটা বিরক্ত কণ্ঠে কথাগুলো বলল। আমার রাগ দ্বিগুণ বেড়ে গেল। আমি চিৎকার করে মিনু খালাকে ডাকলাম। মিনু খালা রান্নাঘর থেকে বের হতেই জুমাপাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরল। গালে কপালে চুমু দিতে দিতে কান্না মাখা গলায় বলল, কই গেছিলাম মা? আমি অনেক ডরাইছি, বইলা গেলে কি হতো? খালার আহ্লাদ দেখে আমার আম্মার কথা মনে পড়ে গেল। কলেজ থেকে একটু দেরি হলে আম্মা বাড়ির গেট ধরে দাঁড়িয়ে থাকতো, আমাকে দেখলেই এমনভাবে আদর করে প্রশ্ন করত। চোখের সামনে সব ভেসে উঠতে আব্বার প্রতি একরাশ ঘৃণার জন্ম নিল। তবে এই মুহূর্তে আমি নিজের অনুভূতি দমিয়ে খালাকে বললাম, খালা, আপাকে জিজ্ঞেস করো আমার আম্মার গয়না কই? ও তখন থেকে কোন গয়নার কথা বলছে মা? আমি সবেমাত্র জুলেখার বাসা থেকে আসলাম। মিথ্যা বানোয়াট কথা বলবা না আপা, গয়না কি আলমারি থেকে ভূতে নিয়ে গেল? আমি শেষের কথাটুকু মজার ছলে বললাম। আমার কথার সুরে কুলসুম আমার পাশে এসে বলল, হ ঠিক কথা, খালাম্মার গয়না কই রাইখা আসছেন? তাড়াতাড়ি কন, নয়তো পুলিশ ডাকুম। পুলিশের কথা মনে হতে আমি বললাম, দেখো আপা, আমি তোমাকে সমীহ করি অনেক, তুমি নিজেও জানো আমাদের অবস্থার কথা। গয়না নিয়ে থাকলে প্লিজ ফিরিয়ে দাও, আব্বার চিকিৎসার জন্য লাগবে। কোন গয়না? কিসের গয়না? আমি সকাল সকাল আমার বান্ধবী জুলেখার মৃত্যু সংবাদ পেয়ে ওর বাসায় গিয়েছিলাম। আম্মা নামাজ পড়ছিল, এই জন্য ওনাকে জানাই যেতে পারিনি। আর তুইও বাড়ি ছিলি না। আপার কথা আমার পুরোপুরি বিশ্বাস হলো না। আমি কিছুটা রেগে বললাম, ফোন দিয়েও তো বলতে পারতে, তোমার ফোনও তো বন্ধ। ফোনটা রাস্তায় কোথায় যেন পড়ে গেছে। জুমাপা কথাটা যেন অনেক কষ্টে বলল। এরপর আমার দিকে সরাসরি তাকাতেই দেখতে পেলাম আপার চোখে পানি। আপা কান্না গিলে বলল, মিথি, তোকে আমি বোনের মতো ভালোবাসি। আমাকে এমন বাজেভাবে সন্দেহ না করলে কি এমন ক্ষতি হতো? আমি প্রত্যুত্তরে কিছু বলতে পারলাম না। তবে মিনু খালা বললেন, তোমরা না চাইলে আমরা এ বাড়িতে থাকুম না, খালি তোমার আব্বা একটু সুস্থ হোক, আমি আমার মাইয়া নিয়ে চইলা যাব। তাদের কথা শুনে আমি বেশ অনুতপ্ত বোধ করলাম। তবে আমরা বাড়িতে 4 জন ছাড়া কেউ নেই। গয়নাগুলো হাওয়াতে উড়ে গেল। টানা 2 দিনে ইলশেগুড়ি বৃষ্টিতে চারদিক স্যাঁতস্যাঁত করছে। বাড়ির উঠানে শ্যাওলা জমে সবুজ হয়ে উঠেছে। চারপাশে সবকিছু থেকে কেমন একটা ভেজা ভেজা গন্ধে ছেয়ে আছে। তবে এই স্যাঁতস্যাঁতে পরিবেশের একটা ভালো সুসংবাদ হলো, আব্বার জ্ঞান ফিরেছে। সে খবর শুনে দাদি আর হোসেন চাচা এসেছে। দাদি আসতে আমি দাদির ঘরে গেলাম। দাদি তখন পানের বাটা নিয়ে বসেছে। পানের পাতায় বিভিন্ন মশলা দিয়ে পান সাজাচ্ছে। আমাকে দেখে পা দুটো টান টান করে বসে বললেন, ঠিকমতো খাওন খাও না কেন বউ? আমি প্রত্যুত্তরে কিছু বললাম না। দাদির পাশ ঘেঁষে বসে রইলাম। দাদি আমার মাথায় বিলি কেটে দিতে দিতে বললেন, কিছু কইবা? চাচার বাড়িতে গেলা কেন হঠাৎ? তোমার চাচি অসুখে পড়ছে, দেখবার গেছিলাম। দাদির কথা শুনে আমি ওনার পাশে রাখা বালিশে শটান শুয়ে পড়লাম। দাদি নিজ মনে গুনগুন করে গান গীত করছে। আমি চোখ বুঝতেই দাদি বিছানা থেকে নেমে গেল। দাদি বাইরে যাবার জন্য পা বাড়াতে আমি ক্ষীণ স্বরে ডাক দিলাম, দাদি। কব? আমি শুয়ে থেকে কিছুটা গম্ভীর গলায় বললাম, আমার গয়নাগুলা ভালোই ভালো আজ বের করে দিবা।
আমার কথা শুনে দাদি চমকে উঠল। তার বয়সের ভারে কুঁচকে যাওয়া চামড়া কেমন যেন টান টান হয়ে উঠল উত্তেজনাতে। আমার দিকে তাকিয়ে কিছুটা এলোমেলো গলায় বলল, হোসেনের থেকে শুনছি বউয়ের গয়না হারাই গেছে। এত ঘটনা ঘটল, কে নিশ্চয় আল্লাহ তার বিচার করুক। নিজের বিচার নিজে চাইতেছো দাদি? দাদি আমার কথা শুনে কেঁপে কেঁপে উঠল যেন। আমি এবার শোয়া থেকে বসে পড়লাম। দাদিকে অভয় দিয়ে বললাম, আমি কাউকে বলবো না, তুমি গয়না সরায় রাখছো। দাদি আমার কথা শুনে দরজা আটকে দিল। এরপর ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, তুমি বুঝলা কিভাবে গয়না আমার কাছে? আমি মলিন হাসলাম। দাদির দিকে তাকিয়ে বললাম, সন্দেহ জুমা পাকে করলো। তোমার ঘরে এসে খুঁজে দেখলাম আমার আম্মার একটা শাড়ি তোমার তোশকের নিচে, যে শাড়িতে আম্মা গয়নাগুলো একসাথে পেঁচিয়ে রাখত। আমার কথা শুনে দাদি চুপ হয়ে গেল। উনি যে ভয় পাচ্ছে আমি উপলব্ধি করে বললাম, গয়না কই রাখছো? তোমার হোসেন চাচা নিয়ে গেছে। দাদির কথা শুনে আমার কষ্টের মাত্রা 2 গুণ বেড়ে গেল। আমি রুক্ষ কণ্ঠে বললাম, গয়না দিয়ে উনি কি করবেন? ওইগুলো আমার আম্মার গয়না। দাদি আমার কথা শুনে চুপসে গেল যেন। মিনমিন কণ্ঠে বলল, আমার পোলা বিপদে পইরাই নিছে, আবার ফেরত দিয়া দিবনে। আর আমার আব্বার যে টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যেত, হয়তো নাই, মিনুর কাছে মেলা টাকা আছে, ও সব খরচ দিব। তাদের কথা শুনে আমার শরীর ঘিনঘিন করে উঠল। আমি রাগে খুবই বললাম, তোমার পোলারে বলবা 2 দিনের ভেতর গয়না ফিরিয়ে দিতে, নয়তো আমি সবাইকে বলে দিব। আমার কথা শুনে দাদি অনুনয় করল। আমি কিছু না বলে জুমাপার ঘরের দিকে এগিয়ে গেলাম। ওই দিন অহেতুক আমি আপাকে সন্দেহ করেছিলাম। এই অনুশোচনা আমাকে কুরে কুরে খাচ্ছে। আপার ঘরে ঢুকে আমি চারদিকে খুঁজেও জুমাপাকে না দেখে ঘরের জানালার কাছে এলাম। জানালার বাইরে তাকাতে দেখতে পেলাম মিনু খালা কার সাথে যেন একটা কথা বলছে। লোকটার চেহারা গাছের পাতার আড়ালে স্পষ্ট দেখা যাচ্ছে না। মিনু খালা ওনার হাত ধরে কি যে একটা বোঝাচ্ছেন। তাদের কথা সম্পূর্ণ স্পষ্ট আমার কানে না পৌঁছালো। একটা কথা শুনে আমি আঁতকে উঠলাম। খালা লোকটাকে কিছু টাকা দিয়ে শুধু বললেন, খুন করলে ভালোভাবে করতে হয়। তোমার মতো আনারি আমি জীবনে দেখি নাই, আমার বিপদ বাড়াই দিছ। উনি কাকে খুন করার কথা বললেন? আমি অবাক হয়ে ওনাদের কথায় মন দিতেই শুনলাম খালা আবারও লোকটাকে শাসিয়ে বলছে, টাকা নিয়ে এই বাড়ির আশেপাশে আর আসবা না। আমি চাই না তোমার জন্য 14 শিকের ভাত খাওয়া লাগুক। লোকটা খালাকেও কিছুটা ধমক দিয়ে বলল, আপনার উদ্ভট বুদ্ধির কারণেই চান্স মিস হয়ে গেছে। খালা লোকটার কথা শুনে আরও রেগে গেল যেন। লোকটাকে বিশ্রী ভাষায় গালি দিল। এতে লোকটা হেসে বলল, তুমি তো বউ নামের একটা জিনিস, নিজের জামাইকে মারার জন্য উঠে পড়ে লাগছো। ওদের কথা শুনে বুঝতে পারলাম আব্বাকে খুন করার জন্য মিনু খালাই লোকটাকে টাকা দিয়েছিল। মিনু খালা নিজের কানের একটা দুল খুলে লোকটার হাতে তুলে দিয়ে বলল, আমি তোমাকে টাকা দিয়েছি, এই কথাটা কাউরে কোনো দিন কইবা না, এই জন্য এই ছোট একটা উপহার। লোকটার কথা না বাড়িয়ে পা টিপে টিপে জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে গেল। মিনু খালার মুখে স্বস্তির হাসি দেখে আমার ইচ্ছে হচ্ছে এখনই ওনাকে পুলিশের হাতে তুলে দিতে। তবে লোকটাকে আমার কিছুটা চেনা চেনা লাগলেও আমি ঠাওর করতে পারলাম না ওনাকে কোথায় দেখেছি। মিনু খালা চারদিকে চোখ বুলিয়ে ঘুরে বাড়ির রাস্তার দিকে এগিয়ে গেল। আমাদের ভাই বোনের জীবনটা বিষবৃক্ষের ছায়ায় বেড়ে উঠছে যেন। আমার দম বন্ধ হবার উপক্রম হচ্ছে। যেদিকে তাকাই সেদিকেই দেখি সবাই নিজের আখের গোছাতে ব্যস্ত। আমার ভাবনা রেশ কাটল জুমা আপার ডাকে। আপা কখন আমার পাশে এসে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। আপা আমাকে দেখে কিছুটা অভিমান মিশ্রিত কণ্ঠে বলল, কিছু লাগবে তোমার? তুমি করে বলছো কেন আপা?
সম্পর্কের বন্ধন অনেকটা তাল কেটেছে মিথি। আমরা আর আগের মতো নেই। জুমা আপা হাতে থাকা কাপড় গোছাতে গোছাতে বলল, এত সব কিছুতে আপার অভিমান ভরা কণ্ঠে আমি কেঁদে ফেললাম। আমার কান্না দেখে আপা কিছুটা ভরকে গেল। আমাকে দুহাতে আগলিয়ে বলল, কাঁদিস না মিথি। আমি আপাকে ধরে অনেকক্ষণ কাঁদলাম। সত্য হোক আর মিথ্যা, একমাত্র জুমা আপার কাছে আসলেই আমার কিছুটা শান্তি লাগে। তবে মিনু খালার কার্যকলাপগুলো আমার মস্তিষ্কে ঘুরে ফিরে বেড়াচ্ছে। আপাকে বলতে চাও কথাটা এড়িয়ে গেলাম। আপা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোকে আর আশরাফ ভাইকে শক্ত থাকতে হবে মিথি। তোদের আশেপাশে কালো ছায়ার অভাব নেই, যারা ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছে। আপার কথা শুনে আমার মনে সন্দেহের বীজটা আরো ভালোভাবে রোপণ হলো। মিনু খালাকে সরাসরি প্রশ্ন করলে সে এড়িয়ে যাবে। আমি কিভাবে কি করব ভেবে পাচ্ছি না। অনেকক্ষণ ভাবনা চিন্তা করে জুমা আপার কাছে থেকে সরে দাঁড়ালাম। আপাকে ক্ষীণস্বরে বললাম, খালা আর আব্বার কি আগে থেকে সম্পর্ক ছিল? আপা আমার প্রশ্নে কিছুটা বিচলিত বোধ করল বোধহয়। কথা এড়িয়ে যাবার জন্য বলল, এইগুলা পরে আলোচনা করলে হবে, আগে খালু সুস্থ হওয়াটা জরুরি। আপা আমার আম্মার মৃত্যু থেকে শুরু করে সবটাতে বোধহয় আব্বার হাত আছে। তবুও আমার জানাটা প্রয়োজন। খালুর সাথে মায়ের ঘনিষ্ঠ সম্পর্ক আমি কখনো দেখিনি। সাধারণভাবে খালু আমাদের খোঁজখবর নিতেন আব্বা মারা যাবার পর। জানিসই তো, আমার চাচারা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আপা, তুমি আমাকে ভরসা করে সবটা বলতে পারো। শোন, খালু আর মায়ের মধ্যে অবৈধ সম্পর্ক থাকলে আমার আর আশরাফ ভাইয়ের বিয়েটা কোনো দিন খালু নিজে ঠিক করত? বিয়েটা তো আর হয়নি আপা। আমি কিছুটা উদাস কণ্ঠে বললাম। আপা দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, আমার জানা মতে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। এরপর বাকিটা আমি জানি না মিথি। দোয়া করি সবটা যেন ঠিক হয়ে যায়। বলেই জুমা আপা মলিন হাসল। এরপর আবার বলল, জানিস মিথি, আমি যখন ভালোবাসা বুঝতে শিখলাম, আশরাফ ভাইকে মন দিয়ে বসলাম। আমার মনের মধ্যে একটা সাজানো গোছানো সংসার রয়েছে জানিস। সেখানে আমার ছোট একটা সংসার, আশরাফ আর আমি। আমার স্বপ্নটা মাটিতে চাপা পড়ে গেল। আমার সেই স্বপ্নে সংসারটাতে ইদানিং মরিচিকা ধরে গেছে। আপার কথা শুনে আমি প্রত্যুত্তরে কিছু বলতে পারলাম না। শত হোক, সমাজের একটা অদৃশ্য বেড়া আছে, যে বেড়া ভেঙে মুক্ত হবার সাধ্য আমাদের কারণেই। শ্রাবণ মাসের আজ শেষ সপ্তাহ। টানা বৃষ্টির পর আজ সকাল থেকে আকাশে রোদের মেলা বসেছে। সোনালি ঝিকঝিক রোদ আশেপাশে জমে থাকা পানির উপর পড়তেই সব চিকচিক করছে যেন। আমি আর কুলসুম ধীরে ধীরে পা ফেলে এগিয়ে চলেছি। পেছনে জুমা আপা আর মিনু খালাও আছে। চারদিকে কাদার ফলে সামনে এগোনো বেশ ঝামেলা হয়ে যাচ্ছে। মিনু খালা পেছন থেকে ডেকে বলল, ওনারা কি খেয়াঘাটে আসছে? আমি উত্তর দিলাম না। তবে আমার বদলে কুলসুম হাই হুই করে বলল, হ আইসা পড়ছে, তাড়াতাড়ি পা চালান, রোগী মানুষ লগে। আমি কিছুটা দ্রুত পা চালিয়ে এগিয়ে যাচ্ছি। আজকে আব্বাকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। পুরোপুরি সুস্থ না হলেও আগের থেকে কিছুটা ভালো। আব্বার মাথার মধ্যে ছুরি দিয়ে নাকি 2 বার আঘাত করা হয়েছে। এর ফলে আব্বা হাঁটা চলার ক্ষমতা হারিয়েছে। আমার কিছুটা আফসোস হলেও আমাদের সাথে অন্যায় করার ফল পেয়েছে ভেবে নিজ মনকে শান্ত করছি। অন্য কোনো সময় হলে আব্বার জন্য সব থেকে বেশি কান্নাকাটি আমি করতাম, কিন্তু ভাগ্যের পরিহাস, আজকে আব্বাকে দেখার এতটা তাড়া শুধুমাত্র আমার আম্মাকে কিভাবে উনি খুন করলেন সেটা জানার। নদীর পাড়ে আসতে একগুচ্ছ হাওয়া শরীরের ভেতর দিয়ে হু হু করে ঢুকে গেল যেন। একপাল কচুরিপানা নদী স্রোতে উজানের দিকে যাচ্ছে। আমরা এসে দাঁড়াতে জুমা পার মিনু খালা এসে দাঁড়ালো। মিনু খালা উত্তেজিত কণ্ঠে বলল, অশোক মানুষটারে নিয়ে এখনো আসে না কেন? আপনার দেখে আব্বাকে দেখার খুব তাড়া। কি কও তুমি?
আমার জামাই উনি, এতদিন চোখের দেখা দেখি না বলেই উনি আঁচলে মুখ ঢাকলেন। এজন্য কুমিরের কান্না। আমি রাগ ধরে না রাখতে পেরে বললাম, আব্বাকে মারার জন্য সুপারি দেওয়ার সময় মনে ছিল না? মিনু খালা আমার কথায় চমকে উঠলেন। এরপর উদ্গ্রীব কণ্ঠে বলল, তোমাগো বাড়ির এখন পাতা পড়লো আমাগো মামায়া দোষ হইব দেখতেছি। খালা, আপনি বেশি বকবক করবেন না। কুলসুম খালার কথার মাঝেই বলে ফেলল। কিন্তু এত কথা কাটাকাটির মাঝে জুমা আপা নিশ্চুপ। তার চোখে মুখে রাজ্যে চিন্তা ভর করেছে যেন। আমি আর কথা বাড়ালাম না। এর মাঝেই দেখলাম মাঝ নদীতে নৌকার ওপর ভাইয়াকে দেখা যাচ্ছে। ভাইয়াকে দেখে কিছুটা স্বস্তি মিলল। মনে হচ্ছে কত কাল পরে নিজের আপন কাউকে দেখতে পাচ্ছি। নৌকা ঘাটে ভিড়তেই ভাইয়া নামলো। আমাকে দেখে শুষ্ক হেসে বলল, মতিন চাচারে ভ্যান নিয়ে আসতে বলিস নাই? ভাইয়ার কথার মাঝে ভ্যান নিয়ে মতিন চাচা ঘাটের পাড়ে এসে দাঁড়ালো। ভাইয়াকে পাশ কাটিয়ে মিনু খালা এক প্রকার লাফিয়ে নৌকায় উঠে পড়ল। আমি উকি দিয়ে দেখলাম আব্বাকে নৌকার পাটাতনে শুয়ে রাখা হয়েছে। আব্বাকে দেখে আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। না চাইতেও চোখে অশ্রু এসে জমা হলো। ওইদিকে মিনু খালা আব্বাকে দেখে গুনগুনিয়ে কান্না করে উঠল। নৌকায় থাকা আমার মামা ওনাকে ধমকে বললেন, আহ, কি শুরু করলি মিনু? দোলাবাইয়ের সামনে কান্নাকাটি করিস না। ভাইজান, আমার কি হইব? ওনার পোলা মাইয়া আমারে দেখবার পারে না। আহারে, আমার জীবন, আমারও তো লাথি মেরে বাড়ি থেকে বাইর করব। মিনু খালা আহাজারি করে বললেন। ভাইয়া কিছুটা বিরক্ত সুরে বলল, আপনি আর একটা শব্দ করলে বাড়ির ত্রিসীমানায় ঢুকতে দিব না। এই ঝুমা, তোমার মাকে সামলাও। ভাইয়ার ডাক শুনে জুমা আপা এক পলক তাকিয়ে নৌকায় উঠে মিনু খালাকে বলল, সব কিছুতে তোমার কাহিনী না করলে হয় না? উঠো এখান থেকে, খালুকে ভ্যানে উঠাতে দাও। মেয়ের ধমক শুনে মিনু খালা থামলেন। সুরসুর করে নেমে রাস্তায় এসে দাঁড়ালেন। ভাইয়ার মামা আব্বাকে ধরে ভ্যানে ওঠাতে গিয়ে দুজনই হাঁপিয়ে উঠল। এরপর ভাইয়া, মামা আর মিনু খালা আব্বাকে নিয়ে বাড়ির পথ ধরতেই আমি আর কুলসুম নৌকা থেকে যাবতীয় জিনিসপত্র নিয়ে তাদের পিছু পিছু গেলাম। তবে যাবার আগে দেখলাম ঝুমা আপা কাঁদছে। আমি ডাকতেই আমাকে বলল, মিথি, তুই বাড়ি যা, আমি একটু পরে আসতেছি। আমি ঝুমা আপাকে না ঘেটে কুলসুমের সাথে ফিরে আসলাম। বাড়ি ফিরতেই দেখলাম অনেকে আব্বাকে দেখতে এসেছে। সাথে থানা থেকে দুজন লোকও এসেছে। হোসেন চাচা ওনাদের চা নাস্তা দেওয়ার জন্য কুলসুমকে ডাকলেন। আমি সেদিকে মন দিয়ে আব্বার ঘরের দিকে এগিয়ে গেলাম। সেখানে আশেপাশের বাড়ির অনেকেই আছে। আমাকে দেখে দু একজন বলল, আব্বারে মাফ করে দিও, বেড়া মানুষ বউ ছাড়া আর কয়দিন থাকতো, সেবা যত্ন ভালোভাবে কইরো। আমি শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। আব্বা চোখ বুজে পা শটান করে শুয়ে আছে। আমি ওনার পাশে দাঁড়াতে আব্বা চোখ মেলে তাকালো। আব্বার চোখের নিচে কালো দাগ পড়েছে, চেহারা ভেঙে গেছে। আমাকে দেখে আব্বা কেঁদে ফেলল। চোখ দিয়ে ইশারা করতে আমি আব্বার পাশে চেয়ার টেনে বসলাম। আব্বাকে দেখে আব্বার প্রতি জমে থাকা ক্ষোভ ধূলিসাৎ হয়ে গেল। আব্বার নিস্তেজ হাতের উপর হাত রাখতে আব্বা ধীর কণ্ঠে বলল, কেমন আছেন আম্মা? কথাটা এতটাই অস্পষ্ট, আমি শুনেই কান্না করে ফেললাম। আমার আব্বার গলার স্বর ভরাট। সে যখন কথা বলে ঝমঝম করে ওঠে চারপাশ। আজ আব্বার কণ্ঠে যেন প্রাণ নেই। আমি কাঁদতে কাঁদতে বললাম, ভালো আছি। আপনার এখন সুস্থ লাগে? ব্যথা করে? আমার ব্যতিব্যস্ত কণ্ঠে আব্বা কিছুটা মলিন হাসল। আমাকে অভয় দিয়ে বলল, ঠিক আছে। আপনার রাগ কমছে? কমছে আব্বা, কমছে। আপনি আর কথা বললেন না, আগে সুস্থ হয়ে ওঠেন। আমার কথাতে আব্বা চুপ হলো। তার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়তে আমি মুছে দিলাম। আব্বার হাতটা আরো ভালোভাবে আঁকড়ে ধরে ভাবলাম, আব্বার অপরাধ ক্ষমা করে দিব। উনি যথেষ্ট শাস্তি পেয়েছে। আমি আজ বা কাল পুলিশের কাছে আমার মৃত্যুর ব্যাপারে জানাতে চেয়েছিলাম, তবে পিতার শোকটা বোধ হয়
আমার 18 বছরের এই মনটা মানতে পারবে না। আমি আব্বার মাথায় হাত বুলিয়ে দিলাম। ঘরে মানুষের আনাগোনা কমল। পুলিশ দুজন ঢুকতেই ওনারা ঢুকেই সবাইকে বেরিয়ে যেতে বললেন। আমি উঠতে চাইলে আব্বা আমার হাত ছাড়ল না। ভরার চেহারার কালো মতো লোকটা এই ব্যাপারটা খেয়াল করে বলল, আপনি থাকেন। এর মাঝে ভাইয়াও এসে উপস্থিত হলো। একে একে মিনু খালা থেকে শুরু করে দাদি, হোসেন কাকা সবাই ঘরে এলো। ভরার চেহারার লোকটা আব্বার সামনে এসে দাঁড়িয়ে প্রশ্ন করল, আমজাদ সাহেব কেমন আছেন? আব্বা মাথায় একটু কাত করতেই লোকটা আবার বলল, আপনার ওই দিনের ঘটনা কিছু মনে পড়ে? আব্বা এবারও একইভাবে উত্তর দিল। আমি ভাইয়ার দিকে তাকাতে দেখতে পেলাম ভাইয়া এক দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে আছে। এর মাঝে দাদি আর মিনু খালা লোকটাকে আব্বাকে বেশি প্রশ্ন করতে মানা করল। তবে লোকটা তাদের কথা অগ্রাহ্য করে আব্বাকে আবারও প্রশ্ন করল, আপনি লোকগুলার চেহারা দেখেছিলেন ওই দিন? না, সবাই মুখে গামছা বেঁধেছিল। আব্বা অস্পষ্টভাবে উত্তর দিল। তবে পুলিশের লোকটা হাসল। হাসি হাসি ভাব নিয়ে বলল, কাকে বাঁচানোর চেষ্টা করছেন আমজাদ সাহেব? এই পর্যায়ে গিয়ে আব্বা ছটফট করে উঠল। তার চোখ মুখ বিবর্ণ হয়ে উঠল যেন। মামা লোকটাকে ভদ্রতার সুরে বলল, স্যার দুলাভাইকে বেশি চাপ দিবেন না, ওনাকে যথাসম্ভব শান্ত রাখতে হবে। হ্যাঁ, তা তো রাখতেই হবে। তা আশরাফ সাহেব, আপনাকে প্রশ্ন করলে তো কোনো অসুবিধা নেই, তাই না? লোকটার কথায় ভাইয়া চমকে উঠল। ভাইয়ার চোখে মুখে ভয়ের রেশ যেন নিংড়ে বেরিয়ে আসছে। লোকটার প্রশ্নে আমার বুকের ভেতরও কেমন করে উঠল। ভাইয়া নিষ্পিস করছে। লোকটা ভাইয়ার দিকে এগিয়ে গিয়ে ভাইয়ার কাঁধে হাত রেখে বলল, সব কথা কি আপনি বলবেন নাকি আমাদের কষ্ট করতে হবে? ভাইয়া আমতা আমতা করে মুখ ঘুরিয়ে নিল। আমি এই পর্যায়ে গিয়ে লাফিয়ে উঠে বললাম, আমার ভাইকে জেরা করা বন্ধ করুন। খুনের চেষ্টা মিনু খালা করেছে। লোকটা আমার দিকে ঘুরে তাকিয়ে আবারও বাঁকা হাসল। হাসতে হাসতে বলল, তাহলে কেসটা আপনিই সমাধান করুন। লোকটার কথা শুনে আমার গলা শুকিয়ে এলো যেন। ঘরময় একটা শান্ত পরিবেশ বিরাজ করছে। কেমন টান টান উত্তেজনা সবার মাঝে কাজ করছে। আমি চিন্তায় হাতের নখ খুঁটছি। ভাইয়া অশান্ত চোখে এদিক ওদিক চোখ বুলাচ্ছে। মনে হচ্ছে কোনো সুরাহা খুঁজছে। পুলিশের লোকটার নাম মনোহর। বোধহয় উনি সনাতন ধর্মাবলম্বী। লোকটা তার সাথে থাকা কনস্টেবলকে চেয়ার এগিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। লোকটা চেয়ারে আটসাট হয়ে বসে আমাকে উদ্দেশ্য করে বলল, আপনার নামটা কি যেন? মিথিকা জামান। আমি ওনার চোখের দিকে তাকিয়ে উত্তর দিলাম। উনি আবারও হাসল। লোকটার হাসিতে আমার বিরক্ত লাগছে। উনি আরও আয়েশ করে বসে বললেন, আপনি কি কি জানেন? মিথি ছোট মানুষ, আমার শোকে সবাইকে সন্দেহ করে বেড়ায়। ভাইয়া হড়বড় করে কথাটা বলল। লোকটা দমে না গিয়ে বলল, মিথিকা সব বলেন। আমি কিছুদিন পূর্বে মিনু খালাকে একটা লোকের সাথে দেখেছিলাম আমাদের বাড়ির পেছন দিকে। উনি লোকটাকে টাকা দিচ্ছিলেন। আমার কথা শুনে মিনু খালা কিছুটা চিৎকার করে উঠল। তার চোখ মুখে ভয়ের রেশ বেড়ে চলেছে। লোকটা মিনু খালার দিকে শীতল চাহনিতে তাকালো। মিনু খালা মুহূর্তেই চুপ হয়ে গেল যেন। এর মাঝে হোসেন চাচা তারা দেখিয়ে বলল, আপনি যা করার দ্রুত করেন, আমার কাজ আছে। আরে হোসেন সাহেব যে, আপনাকে তো এখানে সব থেকে বেশি দরকার। কেন, আমার পোলায় কি করছে? দাদি মনোহর লোকটার কথার পৃষ্ঠে বলল। লোকটা সেদিকে মাথা না ঘামিয়ে আবারও বলল, আপনারা নির্দিষ্ট একজনকে বাঁচানোর চেষ্টায় আছেন, তাই না আশরাফ সাহেব? আমি কাউকে বাঁচানোর চেষ্টা করছি না। আমি নিজেও সব রহস্যের কুলকিনারা চাই। ভাইয়া এবার গলায় জোর এনে বলল। এখন ভাইয়াকে দেখে আমার আর ভয় লাগছে না। আমি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে লোকটাকে উদ্দেশ্য করে বললাম, তদন্ত করা তো আপনার কাজ স্যার, আপনি আমাদের বিভ্রান্ত কেন করছেন? মিথি মুখে লাগাম দে, স্যারকে বলতে দে। মামা আমাকে ধমকে বললেন কথাটা। আমি চুপ না হয়ে বললাম, আপনার কি মনে হয় স্যার, ঘরের ভেতরেই ভূত আছে? লোকটা আমার কথা শুনে হা হা করে হেসে উঠল। আমার দিকে তাকিয়ে বলল, বেশ বলেছ তো। তা মিনু বেগম, আপনার বক্তব্য কি? আপনার বোনের মেয়ে তো আপনাকে সন্দেহ করছে। খালা কোনো উত্তর দিল না। বেশ কিছুটা সময় চুপ থেকে বলল, ওর বাপে আমারে ঘরে তুলছে, পর থাইকা পোলা মাইয়া দুইটা আমারে দেখবার পারে না।
লোকটা খালার কথা শুনে কিছু একটা মনোযোগ দিয়ে চিন্তা করলো। এরপর আব্বার দিকে মুখ ঘুরিয়ে বলল, আপনি মিয়া শোক শেষ হবার আগে আরেক বউ ঘরে তুলছেন, ব্যাপারটা কি? ওনার প্রশ্ন শুনে আমরা উপস্থিত সকলে হকচকিয়ে গেলাম। লোকটা কি কোনোভাবে জানতে পেরেছে আমার খুনের ব্যাপারটা? উত্তেজনা আমার শরীর কাঁপছে। আমি মনে প্রাণে চাইছি আব্বার ব্যাপারটা যেন মাটি চাপা পড়ে যায়। তবে আমার দা বিফলে গিয়ে লোকটা বলে ফেলল, আপনার প্রথম স্ত্রী সালমা বেগমকে আপনি নাকি কোনো ওষুধ দিয়েছিলেন, এর পরপরই উনি মারা যান। এইগুলো ভুয়া কথা, আমার আম্মা স্বাভাবিকভাবেই মারা গেছেন। ভাইয়া কিছুটা রাগ নিয়েই বলল। লোকটা ভরাট গলায় বলল, আপনাদের ওপর সার্বক্ষণিক নজর রাখা হয়েছিল আশরাফ সাহেব, লোকাবেন না কিছু। মনোহর স্যারের কথা শুনে আব্বা কেঁদে ফেললেন। সে কি করুণ স্বর! আব্বার কান্না দেখে আমাদের ভেতরে অদ্ভুত তোলপাড় হচ্ছে যেন। আব্বা কাঁদতে কাঁদতে বললেন, আমি মেরে ফেলেছি সালমাকে। কি জন্য মারলেন? লোকটা কিছুটা কঠোর স্বরে বলল। কিন্তু আব্বা কোনো উত্তর দিতে পারল না। লোকটা আব্বাকে বাদ দিয়ে এবার হোসেন চাচাকে বললেন, মরহুমা সালমা বেগমের গয়না কেন আত্মসাৎ করলেন? আমার দরকার ছিল, আর গয়নাগুলো আমার নিজের টাকায় করা। হোসেন, মিথ্যা কথা বলবি না, ওইগুলো আমার টাকার। আব্বা হোসেন কাকাকে কথার মাঝে থামিয়ে কঠোর কণ্ঠে বলল। লোকটা ওনাদের দুজনকেই ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। লোকটা আর ভনিতা না করে মিনু খালাকে সরাসরি প্রশ্ন করল, বোনকে কেন মারলেন? মিনু খালা নিজেকে বাঁচানোর জন্য অনেক কিছু বললেও লোকটা তার ভরাট কণ্ঠে খালাকেও ধমক দিলেন। এরপর উনি ওনার কনস্টেবলকে বললেন, বাড়িতে যে মেয়েটা কাজ করে ওকে ধরে নিয়ে আসো। লোকটা রোবটের মতো হেঁটে চলে গেল। আমি প্রতিবাদী কণ্ঠে বললাম, কুলসুম আমাদের ঘরের মানুষ, ও ভীতু প্রকৃতির, ও এ ব্যাপারে কিছু জানে না। কুলসুম আসলেই বোঝা যাবে। আমি ভাইয়ার দিকে তাকাতে ভাইয়া আমাকে চোখের ইশারায় চুপ থাকতে বলল। কনস্টেবল লোকটা ইতিমধ্যে কুলসুমকে নিয়ে এলো। ওর পাশে একজন মহিলা পুলিশ দাঁড়ানো এবং হাতে দড়ি দিয়ে বাঁধা। আমি অবাক হয়ে কিছু বলার পূর্বেই লোকটা চেয়ার থেকে উঠে কুলসুমের দিকে এগিয়ে গেল। কুলসুম ভয়ে জবুথবু হয়ে কাঁপছে। লোকটা ওকে একদম শীতল কণ্ঠে প্রশ্ন করল, সালমা বেগমকে কে হত্যা করেছে? কুলসুম মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করল না, তবে হাতের ইশারায় মিনু খালার দিকে আঙুল উঁচিয়ে দিল। মিনু খালা কুলসুমকে মারার উদ্দেশ্য এগিয়ে যেতে যেতে বলল, হারামজাদি, আমারে দেখাস কেন? মারছস তো তুই আর হোসেন। কিন্তু ওষুধ তো আপনি আইনা দিছেন খালা। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। দাদি আহাজারি করে উঠল। হোসেন চাচা আমতা আমতা করে বলল, মিথ্যা কথা, আমি কিছু করিনি। লোকটা কনস্টেবলের হাত থেকে একটা মোটা লাঠি হাতে তুলে নিতে সবাই চুপ হয়ে গেল। কুলসুমের থুতনিতে লাঠি ঠেকিয়ে মুখটা উঁচু করল উনি। এরপর ভদ্রভাবে বলল, কুলসুম সব সুরসুর করে ঝেড়ে ফেলে তো। খালাম্মা 2 দিন ধরে অনেক মাথা ব্যথা ছিল। এরা শুই নাই মিনু খালা আমার একদিন ডাইকা একটা ওষুধ দিয়া কইল, এই ওষুধ খালাম্মারে খাওয়াইলে আমারে কিছু টাকা দিব। তখন খালার লগে ওই হোসেন চাচাও ছিল। আমি কিছু জানতাম না স্যার, আমি ভাবছিলাম খালাম্মা খালি অজ্ঞান হয়ে যাইব। আল্লাহ, তুই কিভাবে পারলি কুলসুম? আমার আম্মা তো তোকে কলিজা কেটে দিয়ে দিত। আমি কান্না করে বললাম। ভাইয়া নিস্তব্ধ চোখে তাকিয়ে আছে। আমি আহাজারি করতেই লোকটা মিনু খালাকে ধমকে বলল, আপনার কাহিনী আপনি বলে ফেলুন। মিনু খালা কোনো ভনিতা না করে বলল, আমি একা বিধবা মানুষ, আমার খোঁজখবর আশরাফের আব্বা নিত। ওনার মনে কোনো পাপ ছিল না, কিন্তু চাল চুলা ছাড়া আমি একটা বটগাছের নিচে ছায়া চাইতাম। কিন্তু এইসব কিছু পাবার সব থেকে বড় বাধা সালমা আপা। আমি এই বাড়িতে আসলেই দেখতাম হোসেন ভাই আপারে পছন্দ করে না, কারণ আপা আশরাফের আব্বারে পরামর্শ দিত, যার ফলে ওনার কাছ থেকে একটা টাকা করে হোসেন সরাইতে পারত না। তাই হোসেন আমারে বুদ্ধি দেয়, আপারে প্যারালাইজড করে রাখলে আমার রাস্তা ক্লিয়ার থাকবো। আমিও জানতাম ওষুধ খাওয়াইলে আপা প্যারালাইজড হইয়া ঘরে পড়ে থাকবো। তখন হোসেন আমারে এই বাড়ির বউ করার জন্য আশরাফের আব্বারে চাপ দিব। কিন্তু হোসেন বাটপারি করছে। মিনু খালার কথা শুনে আমি হোসেন চাচার দিকে তাকালাম। চাচা আমার আম্মাকে কিঞ্চিত অপছন্দ করতো জানতাম, তবে মেরে ফেলার মতো এতটা জঘন্য কাজটা করলো। ভাইয়া চাচার গায়ে হাত তোলার জন্য এগিয়ে যেতে মনোহর স্যার আটকে দিলেন। এরপর হোসেন চাচাকে বললেন, কি জন্য এত ক্ষোভ? হোসেন চাচা জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল,
আমার আব্বা ওনার বেশিরভাগ সম্পদ ভাইজানরে লিখে দিয়ে গেছেন। আমার বড় ভাই মাতবর মানুষ, উনি আমারে আমার হক বুঝাই দিতেন, কিন্তু সবসময় বাধা দিত সালমা ভাবি। আপনি বলেন, আপনার প্রাপ্য আপনি না পেলে কি করবেন? তাই বলে নিজের ভাইকেও মেরে ফেলার চেষ্টা করলেন? মনোহর চেঁচিয়ে কথাটা বলল। তবে হোসেন চাচা হড়বড় করে বললেন, এই কাজ আমি জীবনেও করব না, কারণ শত হোক উনি আমার বড় ভাই। চাচার কথা শুনে আমার একদলা থুতো ওনার মুখে ছুঁড়ে দিতে ইচ্ছা করলো। আশরাফ ভাই মনোহর স্যারের হাতের নিচ দিয়ে চাচার শার্টের কলার চেপে ধরে বলল, আর তুই যাকে মেরেছিস উনি আমার আপন মা ছিল। ভাইয়ার হাত থেকে বহু কষ্টে চাচাকে ছাড়ালো ওনারা। আমার এত কষ্ট হচ্ছে যেটা বলে বোঝানো সম্ভব না। আমি আব্বাকে উদ্দেশ্য করে বললাম, আব্বা আপনি ওষুধটা আম্মাকে দিয়েছিলেন কেন? খালুজান জানতো না, আমি দিয়ে কইছিলাম ওষুধ আশরাফ ভাই ঢাকা থেকে পাঠাইছে। আমি অনুতপ্ত হলাম কুলসুমের কথা শুনে। আমি মনোহর স্যারকে প্রশ্ন করলাম, আব্বাকে কে খুন করার চেষ্টা করলো? আমি চাইছি খুন করতে। আমি খুন করছি, খুন। মিনু খালা হাত জোর করে কথাটা জোর গলায় বলল। মনোহর স্যার কিছুটা অবাক হলেন। অবাক হয়ে প্রশ্ন করলেন, এই বললেন আপনার ছায়া দরকার, ছায়া দেওয়ার আগেই রোদ উঠাতে চাইলেন কেন? লোকটা বিয়ে করে ঘরে তোলার আগে কইছিল সব সম্পদ পোলামায়ের নামে দিয়া দিব, তাইলে আমি ওনারে বিয়া করলাম কেন? আমার তো লাভ নাই এখানে। মিনু খালার কথা শুনে আমার ওনার প্রতি তাকানো রুচিটাও শেষ হয়ে এলো। মনোহর স্যার ওনাকে চেপে প্রশ্ন করলেন, কাদের সুপারিশ দিয়েছিল? মাটি কাটতে যে লোকগুলা গ্রামে আসে ওদের দিছিলাম, আমি কাউরে চিনি না। তবে ওই দিন টাকা দিলেন কাকে খালা? আমি সব দেখেছি। আমি চিৎকার করে বলতেই খালা মিনমিনে কণ্ঠে বলল, আমারে মাটি কাটার লোকগুলার সাথে পাশের বাড়ির রফিক ভাই দেখছিল। উনি জানি কথাগুলা কাউরে না কয়, এই জন্য টাকা দিছিলাম। উনি নির্দোষ। মিনু খালার কথা শুনে আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। এই জন্যই ওই দিন লোকটাকে আমার চেনা চেনা মনে হচ্ছিল। কি বিষাক্ত এরা! আমি সব শুনে আম্মার শোকে হাঁটু গেড়ে বসে কাঁদছি। ওইদিকে মনোহর স্যার মিনু খালা হোসেন চাচাকে নিয়ে যাচ্ছে। রফিক চাচাকেও জবাবদিহির জন্য খোঁজ লাগাবেন বলে গেলেন। হোসেন চাচাকে নেওয়ার আগে দাদি মরা বাড়ির মতো কান্না জুড়লেন। সেই কান্নার সুর এতটাই বিষাক্ত ছিল, আমার দাদির প্রতি ভালোবাসাটা জানালা দিয়ে মুক্ত হয়ে গেল যেন। তবে এত সব কিছুর মধ্যে জুমা আপা এখনো বাড়িতে পা রাখে নাই। সে কথাটা কারো মাথাতেই ধরা দিল না। মিনু খালা যাবার আগে আব্বার কাছে আসার অনুমতি চাইলেন। মনোহর স্যার অনুমতি দিতে উনি আব্বার কাছে আসতেই আব্বা মুখ ঘুরিয়ে নিল। আব্বার হাত ধরে উনি কাঁদতে কাঁদতে বললেন, আমারে মাফ করে দিয়েন আশরাফের আব্বা। আমি মনে প্রাণে দোয়া করি আপনি যেন সুস্থ হয়ে যান। খালার কথা শুনে আমি বেশ অবাক হলাম। যে নিজে মারতে চাইল সেই ক্ষমা চাচ্ছে। আজব দুনিয়া, মানুষের কত রং, ক্ষণে ক্ষণে তাদের রং পাল্টায়। মিনু খালাকে এরপর জোর করে পুলিশ টানতে টানতে নিয়ে গেল। খালা যাবার সময় বারবার চোখ মুছছিলেন। আমি সেদিকে তাকাতেই দেখলাম মনোহর স্যার আবারও ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে বললেন, আমজাদ সাহেব, আপনি এবং আপনার মা দুজনেই সমান অপরাধী। দুজনই অপরাধীদের অপকর্ম লুকানোর চেষ্টা করেছেন, এজন্য হয়তো আপনাদের দৌড়াদৌড়ি করতে হতে পারে। স্যার, আব্বা অসুস্থ, আর দাদির ব্যাপারটা আপনাদের ওপর। ভাইয়া শান্ত কণ্ঠে বলল। দাদি ভাইয়ার কথা শুনে মনোজ স্যারের পা ধরতে গেলেন। স্যার সিটকে সরে গিয়ে বলল, এ কি করছেন আপনি? বাপ, আমারে ক্ষমা করে দাও। পোলায় যে এমন কাজ করবো আমি পরে জানবার পারছি। পেটের পোলা তো, এই জন্য মুখ খুলবার পারি নাই। দাদি কথাগুলা আহাজারি করে বলল। মনোহর স্যার অসন্তুষ্ট গলায় বললেন, খালাম্মা, কাজটা ঠিক করেন নাই। বলেই উনি মাথা দুদিকে ঝাঁকিয়ে আফসোস করতে করতে বের হয়ে গেলেন। ওনার পিছু পিছু ভাইয়াও গেল। দাদি তখনও মাটিতে বসে কাঁদছে। আমি উঠে আব্বার কাছে গিয়ে বললাম, আব্বা, মিনু খালাকে বিয়েটা কেন করেছিলেন? আব্বা আমার করা প্রশ্নে বিচলিত বোধ করল। দাদি এবার কান্না থামিয়ে কান উঁচিয়ে আমাদের কথা শুনে মনোযোগ দিল। আব্বা তপ্ত গলায় বলল, সালমার মিলাদের জন্য মিনুর বাড়িতে বলতে গিয়েছিলাম। এই গ্রামে তো ওই তোমার আম্মার কাছের আত্মীয়, বাকি সবাই তো দূরে দূরে। তাই ভাবলাম মিনুকে আগে জানাই। গিয়ে দেখি বাড়ির আশেপাশে কিছু বাজে ছেলে ঘোরাঘুরি করছে আর কেমন কেমন কথা বলছে। আমি প্রতিবাদ করতেই সবাই উল্টাপাল্টা কথা বলা শুরু করে। যেহেতু আমি একা একজন ছিলাম,
আমি হোসেনকে ফোন করে লোক সমাজ নিয়ে যেতে বলি। হোসেন যেতেই মিনু আমার কাছে হাত জোর করে বলল, ওদের যেন আশ্রয় দিই। তখনই হোসেন বলে, ভাবি তো দুনিয়াতে নেই। ভাইজান আপনার বিয়ে করা ফরজ, আর আশরাফ আর মিথিও মায়ের শোক ভুলতে পারবে। আমি 10 কথা চিন্তা করে বিয়েটা করে ফেলি। আব্বার কথা শুনে আমি চটজলদি পাল্টা প্রশ্ন করলাম, জুমাপার কথাটা তো আব্বা আপনার মাথায় থাকার কথা। হোসেন বলেছিল মিনুকে বিয়ে করলে ঝুমার আরো ভালো জায়গায় বিয়ে দিতে পারবো, আর আশরাফের চাকরি নেই। এরপর আবার তোমাদের দেখাশোনার জন্য তো কাউকে লাগতো। এইসব ভেবেই সিদ্ধান্তটা নিয়েছিলাম। আপনি আপনার জীবনে সব থেকে বাজে সিদ্ধান্তটা নিয়েছিলেন আব্বা। আব্বা আমার কথা শুনে অনুতপ্ত হলো, আমার কাছে ক্ষমা চাইল। মেয়ে হয়ে পিতাকে কি করে ফিরিয়ে দিই। চারদিকে সন্ধে লেগে গেছে। সূর্য তখন পশ্চিম আকাশে টকটকে লাল বর্ণ ধারণ করেছে। চোখের পলক ফেললেই যেন উদা হয়ে যাবে। আজান কানে আসতে আমার মনে পড়ল জুমাপা এখনো বাসায় আসে নাই। আমি তখন ঘরে ঢুকে আব্বাকে একটা ওষুধ খাওয়াচ্ছিলাম। মনে হতেই চিন্তায় কপাল কুঁচকে এলো। আব্বা আমার মনের ভাব বোধহয় বুঝতে পারলেন। আমাকে ধীর কণ্ঠে প্রশ্ন করলেন, আম্মা জান, কি কিছু চিন্তা করছেন? আব্বা জুমাপা সেই সকালে আমাদের সাথে বের হলো, আর বাড়ি ফিরে আসেনি। আমার কথা শুনে আব্বাও বোধহয় চিন্তায় পড়ে গেলেন। আমি আব্বাকে আতঙ্কিত না হতে বলতেই আব্বা বলল, আশরাফরে দিয়ে খোঁজ করো, মেয়েটা অসহায়। আব্বার শেষের কথাটুকু কেমন যেন লাগে আমার। আমি আব্বাকে ভালোভাবে শুয়ে দিয়ে উঠে দাঁড়ালাম। ঘর থেকে বের হতে মাগরিবের আজান পড়ল। চারদিকের মসজিদ থেকে আজানের সুর ভেসে আসতেই আমার বুকের মাঝে অজানা ভয় বাসা বাঁধল। জুমাপার সাতকুলে কেউ নেই আশ্রয় দেওয়ার। আমি দুরু দুরু বকে ভাইয়াকে খুঁজলাম। আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে ভয়টা যেন জাঁকিয়ে বসলো। আমি উঠান পেরিয়ে বাড়ির বাইরে পা রাখতেই দেখলাম ভাইয়া কোথা থেকে যেন আসছে। কাছাকাছি আসতেই দেখলাম ঘামে ভাইয়ার শার্ট ভিজে জবুথবু। আমাকে দেখে তাড়াহুড়ো করে বলল, জুমা কোথায়? জুমাপা তো সেই সকালের পর আর বাড়ি ফিরে নাই। আমি তোমাকেই বলতে যাচ্ছিলাম। আমি থানা থেকে ফিরে আসার পথে আমার বন্ধু রফিকুল বলল, ঝুমাকে নাকি কয়েকটা ছেলে বিরক্ত করছিল, পরে ও প্রতিবাদ করা ওর সাথে হাতাহাতি হয়। এই নিয়ে নাকি সালিশ বসাবে চেয়ারম্যান বাড়িতে। বলো কি, কিন্তু আপাতত বাড়িতেও ফিরে নাই। চিন্তার ব্যাপার। আমি চিন্তিত সুরে কথাগুলো বলতেই ভাইয়া আমাকে বলল, তুই বাড়িতেই থাক, আমি আশেপাশে খুঁজে দেখি কোথায় গেল। চেয়ারম্যান কাকা ঝুমাকে সাক্ষী হিসেবে ডেকেছে। আমি কথা না বাড়িয়ে সায় দিলাম। ভাইয়া যেভাবে ছুটে এসেছিল সেভাবেই ছুটে বেরিয়ে গেল। কি একটা মুসিবত! বিপদ আসলে চারদিকে থেকে আসে, এই কথাটা এখন হারে হারে বুঝতে পারছি যেন। রাতের আধার বাড়ার সাথে সাথে আমি চিন্তায় অস্থির হয়ে উঠলাম। এত বড় বাড়িতে আজ প্রায় জনশূন্য। আমি রোয়াকে বসে ভাইয়ার অপেক্ষা করছি। আমাকে বসে থাকতে দেখে দাদি এগিয়ে এলো। মিটমিটে আলোয় দেখতে পেলাম দাদির হাতে ভারী কিছু একটা। আমি ওনাকে দেখেও কোনো কথা না বলে দরজার দিকে তাকিয়ে আছি। দাদি আমাকে মিনমিনে স্বরে ডেকে বলল, তোর চাচাই ভুল করছে, জানোসই তো, তোর চাচারা একটা সম্পদ তো দাদাই দেয়া যায়নি। দাদি এইসব কথা এখন বলো না, তোমার ছেলের কেচ্ছা আমি শুনতে চাই না। আমি কিছুটা রুক্ষ গলায় বললাম। দাদি আমার কথা শুনে চুপসে গেল যেন, তবে মিনতির সুরে বলল, ওর দুইটা ছোট ছোট পোলা মাইয়া, তোর চাচি কেমনে পালবো? আমরাও তো ছোটই দাদি, আমার আব্বা এখনো তোমাকে আম্মা বলে ডাকে। আমাদেরও তো ইচ্ছা হয় আম্মা বলে ডাকতে। শেষের কথাটুকু বলতে গিয়ে আমার গলা ধরে এলো। এই যে আজ 1.5 মাস ধরে আমার চুলে কেউ তেল দিয়ে দেয় না, আমাকে জোর করে খাবার খাইয়ে দেয় না। এই শোকগুলো কি ভোলা সহজ? আমি আর কোনো কথা বললাম না। দাদি আঁচলের নিচ থেকে একটা পোটলা বের করে আমার হাতে দিল। আমি ভ্রুকুটি করে তাকাতেই দাদি বলল, সালমার গয়না। চাচা গয়না দিয়ে কি করতো? মিনু নাকি গয়নার অর্ধেক ভাগ চাইছিল, তাই হোসেনে আগেই সরাই নিছিল। দাদির কথা শুনে আমার এক পৃষ্ঠে বলার মতো কোনো শব্দ খুঁজে পেলাম না। এরা এতটাই স্বার্থপর। আমি গয়নাগুলো নিয়ে রেখে দিলাম। এরপর অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন ভাইয়া ফিরল না, তখন আমার অস্থিরতার মাত্রা বাড়তে লাগলো। জুমা আপার খারাপ কিছু হয়েছে কিনা যত্রতত্র ভাবতে ভাবতে আমি আব্বার ঘরেই ঘুমিয়ে পড়েছিলাম। আমার ঘুম ভাঙলো ভোরের আলো ফুটতেই।
আলো চোখে পড়তে আমি হুড়মুড়িয়ে উঠে বসলাম। আব্বা তখনও ঘুমে, ভয়ে হাত পা ঠান্ডা হবার জোগাড়। আমি আব্বাকে ধীরে ধীরে ডাকলাম, আব্বা ভাইয়াও তো রাত্রে ফিরে নেই। আব্বা ঘুম চোখ তাকালেন, কিছুটা সময় আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রশ্ন করলো, তুমি কে? প্রশ্নটা শুনে আমি অবাক হয়ে বললাম, আব্বা আমি মিথি, তোমার মেয়ে। আব্বা কিছু বলল না, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে আবারও চোখ বুজে ফেলল। আমি আব্বার নাকের কাছে আঙুল দিয়ে পরখ করলাম নিঃশ্বাস পড়ছে কিনা। যখন বুঝতে পারলাম আব্বা শ্বাস নিচ্ছে, তখন আমার বুকের ভেতর থেকে যেন পাথর সরে গেল। আমার এতটা অসহায় লাগছিল সেটা বলে বোঝানো যাবে না। আমি আব্বার বিছানাতেই মাথা রেখে কেঁদে উঠলাম। আশেপাশে কেউ নেই, মামাও কাল চলে গেছে, ভাইয়ার খোঁজ নেই। এত সব কিছু আমার ছোট মস্তিষ্ক নিতে পারছে না। দুনিয়াতে সব কষ্ট যেন আল্লাহ আমাদের ওপর হঠাৎ করে দিয়ে দিলেন। আব্বা ঘুম থেকে উঠলেন 8টার দিকে, তবে এখন উঠে আব্বা নিজে আমাকে নাম ধরে ডাকলেন। আব্বা ডাক শুনে আমার মনে শীতলতা বয়ে গেল যেন। আব্বা আমাকে কাছে ডেকে জিজ্ঞেস করলো, আশরাফ আর ঝুমা ফিরছে? আব্বা ফিরে নেই, আমার চিন্তা লাগতেছে। ভয় পাইও না আম্মা, আমি তো আছি, আব্বা আমাকে আশ্বাস দিয়ে বলল। আমি আর আব্বাকে সকালের ঘটনা খুলে বললাম না। একটু পর দাদি নাস্তা নিয়ে ঘরে ঢুকলো। আমি তখন আব্বাকে মুখ হাত ধুয়ে সবেমাত্র বসেছি। দাদি খাবারগুলো একপাশে রেখে বলল, চেয়ারম্যান বাড়িতে খোঁজ নিলে হইতো না? খোঁজ কে নিয়ে দিবে? আমি অসুস্থ হবার পর থেকে সবাই এড়িয়ে চলে। আব্বা আফসোস করে বলল। আমি না চাইতেও দাদিকে বললাম, আব্বার একটু খেয়াল রেখো, আমি আশেপাশে দেখি। আব্বা সায় দিলেন না, তবে আমি জোর করে বাড়ির বাইরে পা রাখলাম। গোটা একটা দিন চলে গেছে, ঝুমা পা নাই, ওদিকে ভাইয়ার খোঁজও নেই। বিষয়টা তাজ্জব। আমি বাড়ি থেকে বের হয়ে সামনে রাস্তা ধরে এগিয়ে গেলাম। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। বাড়িতে মাত্র 2টো ফোন, একটা ভাইয়ার আর একটা আব্বার। কিন্তু ওই ঘটনার দিন আব্বার ফোনটা কেউ হয়তো নিয়ে গেছে, আর ভাইয়ার ফোন ভাইয়ার কাছে। আমি দ্রুত পা চালিয়ে চেয়ারম্যানের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। পাকা রাস্তায় উঠতেই দেখতে পেলাম কয়েকজন লোক জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে আমার ক্লাসমেট রাজুকে দেখতে পেলাম। আমি জটলার কিছুটা দূর থেকে রাজুকে ডাকলাম। রাজু আমাকে দেখিয়ে এগিয়ে এলো। আমাকে কোনো প্রশ্ন করার সময় না দিয়ে রাজু বলল, তোদের বাড়িতে তো হেভি কাহিনী চলে মিহি, এজন্য সিনেমা। ফাজলামা করবি না রাজু, আমি বিরক্তি নিয়ে বললাম। রাজু জোরালো কণ্ঠে আবার বলল, কাল রাত থেকে যে তোদের বাড়ির ওই নতুন মেয়েটার আটকায় রাখছে, এই নিয়ে তো গ্রামে তোলপাড়। নতুন মেয়ে কথাটা শুনে আমার জুমাপার কথা মনে হলো। আমি ভয়ে ভয়ে প্রশ্ন করলাম, মানে কে আটকায় রাখছে? চেয়ারম্যান কাকায়, ওই মেয়ে নাকি কি আকাম করছে। রাজু শেষের কথাটুকু এতটা বিশ্রীভাবে বলল, আমার কান ঝাঁঝা করে উঠল। আমি ওর দিকে রাগী দৃষ্টিতে তাকাতেও হাসতে হাসতে এগিয়ে গেল। আমি রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় কেউ কেউ আফসোস করলো, তবে আমি সেদিকে মন না দিয়ে চেয়ারম্যান চাচার বাড়ির সামনে এসে পৌঁছালাম। 4 চালার বাড়িটা বিশাল বড়। আমি জীবনে 2বার এসেছি, 2বারই আব্বা নিয়ে এসেছেন। আব্বার সাথে ওনার খুব ভালো খাতির। আমি স্টিলের দেওয়া বড় গেটের ছোট পকেট গেট ধাক্কা দিতেই খুলে গেল। গেটের ভেতর ঢুকে একপাশে পুকুর, পুকুরের পাশ দিয়ে সরু রাস্তা। কাউকে না দেখে আমার কিছুটা ভয় লাগলো, তবে কিছু না ভেবে আমি রাস্তা ধরে এগিয়ে যেতেই দেখলাম ওনাদের উঠানে লোকেরা জোট বেঁধে দাঁড়িয়ে আছে। আমি এলোমেলো পা ফেলে এগিয়ে গেলাম। ভিড়ের মাঝে ঢুকতেই গুঞ্জন শুনতে পেলাম। কেউ কেউ বলছে, মায়ের চরিত্র ঠিক নেই, মাইয়ারও নাই। কথাগুলা শুনতেই কেমন গা গুলি এলো। আমি জুমা আপাকে চিনি, আপা কতটা নিষ্পাপ। আমি ওনাদের পাশ কাটিয়ে এগিয়ে যেতে ভাইয়াকে দেখে ধরে প্রাণ ফিরে এলো। এমন একটা ব্যাপার ঘটলো আমার সাথে। ভাইয়া মাথা নিচু করে একটা চেয়ারে বসে আছে। ভাইয়ার চোখ মুখ শুকিয়ে গেছে, যেন কত রাত ঘুমায় না। আমি ভাইয়াকে দেখে কাছে এগিয়ে গেলাম। আমার উপস্থিতি হয়তো ভাইয়া বুঝতে পেরে ঘুরে তাকালো। এরপর নির্লিপ্ত গলায় বলল, তুই আসলি কেন? আব্বা তো বাড়িতে একা। কি হয়েছে? তোমাদের খোঁজ নেই, আব্বা চিন্তায় আরো অসুস্থ হয়ে গেছে। অনেক কাহিনী হয়েছে মিথি, ঝুমাকে ওরা আটকে রেখেছে। মেয়েটা আমাদের সাথে সাথে কত কিছু সহ্য করছে বলতো। ভাইয়া আফসোস করে বলল। ভাইয়ার আফসোস শুনে একটা লোক তিরস্কার করে বলল,
আশরাফ, এমন আফসোস করো না, ওরা মা মাইয়া দুইটাই কালসাপ, চরিত্রের কারো ঠিক নেই। একজন তোমার আম্মারে মাইরা জেলে ঢুকছে, আরেকজনের জন্য এক পোলা আদমরা। আশরাফ ভাই মাথাটা আরও নিচু করে ফেলল। তবে আমি রেগে বললাম, না জেনে উল্টাপাল্টা বলবেন না চাচা। খালার শাস্তি খালা পাবে, কিন্তু ওনার সাথে জুমা আপার তুলনা করবেন না। আরে চুপ থাকো। আমি চুপ থাকলাম না। এরপর অনেক প্রতিবাদ করলো। ভাইয়া আমাকে নিচু স্বরে বলল, ঝুমা নদীর পাড় থেকে বাড়ি ফেরার সময় কয়েকটা ছেলে নাকি ওকে চারদিক থেকে আটকিয়ে রেখেছিল। তখন রফিকুল দেখে একটা ছেলেকে নাকি অনেক মেরেছে। ওই ছেলের বাড়ি থেকে সালিশ ডেকেছে। মিনু খালাকে পুলিশে নেওয়ার ফলে সবাই ঝুমাকেই দায়ী করছে। আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম যেন। মনে মনে ভাবলাম, দেখো খালা, তোমার পাপের শাস্তি তোমার মেয়েকে পেতে হচ্ছে। আপা কোথায়? ভেতর বাড়িতে। চেয়ারম্যান কাকা ঢাকা গেছিল, একটু আগে আসছে। উনি এখানে আসলেই ঝুমাকে নিয়ে আসবে। এরপর আমি আর ভাইয়া দুজনেই নিশ্চুপ হয়ে গেলাম। পরিস্থিতি আমাদের হাতের বাইরে। গ্রামে এইসব ব্যাপার নিয়ে অনেক জলগোলা হয়। আব্বা সুস্থ থাকলে হয়তো সুরা হতো, তবে ব্যাপারটা জটিল হয়েছে মিনু খালার জন্যই। সবাই আমাদের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে ঝুমা আপাকে কাঠগড়ায় উঠিয়েছে। দোষ না থাকলে আপা দোষী। বিষয়টা গ্রামে মহামারীর মতো ছড়িয়ে গেছে যেন। আমাদের অপেক্ষা করার মাঝে চেয়ারম্যান কাকা এলেন। উনি এসে ভাইয়ার পাশে রাখা চেয়ারে বসে বললেন, কার কি অভিযোগ খুলে বলেন। কাকার কথা শুনে ভাইয়া কিছু বলার পূর্বে ইমরানের আব্বা, মানে যে ছেলেটাকে রফিকুল ভাইয়া মেরেছে, উনি সামনে এসে বলল, আমার পোলারে ওই মাইয়া নিজে ডাকছে। পরে রফিকুল দেখাই আমার পোলারে কুত্তার লাগান পিড়াইছে। মিথ্যা কথা বলবেন না চাচা, ঝুমাকে ইমরান বিরক্ত করছিল বলে আমি মেরেছি। কথাটা বলল রফিকুল ভাই। চেয়ারম্যান কাকা বিরক্ত হয়ে বলল, মেয়েটাকে ডাকো, ওর মুখেই শুনি। কাকা বলার পর ঝুমা আপাকে নিয়ে আসা হলো। আপার চুল এলোমেলো। আপা যথেষ্ট সুন্দরী, তবে আজ যেন আপার সৌন্দর্যে ভাটা পড়েছে। আপাকে দেখে আমার কান্না পেয়ে গেল। কি অবস্থা হয়েছে দেখে মনে হচ্ছে কেউ হয়তো গায়ে হাত তুলেছে। আমি ঝুমা আপাকে দেখে আপার কাছে যেতে চাইলাম, তবে এত মানুষের ভিড় ঠেলে যাওয়া সম্ভব হলো না। আমি ভাইয়ার দিকে মাথাটা কিছুটা ঝুঁকিয়ে ধীর কণ্ঠে বললাম, তুমি ওনাদের বলো এসব নাটক বাদ দিতে। আমি চেয়ারম্যান কাকাকে বলেছিলাম, তবে উনি বলেছে যেহেতু এটা সবার মুখে মুখে উঠে গেছে, তাই সঠিক বিচার সবার সামনেই করতে হবে। ভাইয়ার কথা শুনে আমার রাগ হলো। কি অদ্ভুত, এলাকার মানুষজন একটা ঘটনা পেলে এটা নিয়ে এতটা মাতামাতি করে। তবে রফিকুল ভাইয়া মানুষটা অন্যরকম। সে সবার সামনে উচ্চবাচ্য করে বলল, মেরেছি তো আমি, তাহলে দোষও আমার। ওই মেয়েটাকে অহেতুক টানাহেঁচড়া করা বন্ধ করেন। তুমি তো এই মাইয়ার উস্কানিতে আমার পোলারে মারছো। আমার পোলা বারবার বলছে এই মাইয়াই আমার পোলারে ডাকছিল। এর আগে নাকি প্রেমের প্রস্তাবও দিছে। ইমরানের বাবা কথাটা বলতেই রফিকুল ভাই রেগে উঠলেন। সে কড়াভাবে বলল, শোনেন চাচা, আমি সব নিজ চোখে দেখেছি। ইমরান ঝুমাকে টেনে নিয়ে যেতে চাচ্ছিল, সাথে ওর আরও 2টা বন্ধু ছিল। রফিকুল ভাইয়ের ধমকানিতে ইমরানের আব্বা কিছুটা চুপসে গেল যেন। চেয়ারম্যান কাকা ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, তোমাদের বাড়ির মেয়ের ব্যাপারে তোমাদের মন্তব্য কি আশরাফ? ওরা আর কি বলবো, আপনি তো কেচ্ছা জানেন। সালমা ভাবির এই মাইয়ার মা কিভাবে মারছে। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে উঠল। চেয়ারম্যান কাকা বিরক্ত ভঙ্গিতে বলল, এক কথা বারবার টানেন কেন? আশরাফ তুমি বলো। ঝুমা অত্যন্ত ভদ্র একটা মেয়ে চেয়ারম্যান কাকা। সে কখনো এমন কাজ করবে না যাতে তার বিরুদ্ধে কোনো কথা উঠুক। ভাইয়া কথাগুলো ঝুমা আপার দিকে তাকিয়ে বলল। তার কথাগুলোর মর্মার্থ এতটাই গাঢ় ছিল, ঝুমা আপা কেঁদে ফেলল। চেয়ারম্যান কাকা ঝুমা আপার দিকে এক পলক তাকিয়ে ইমরানের আব্বার উদ্দেশ্যে বলল, তুমি কি বিচার চাচ্ছ? রফিকুল আমার পোলার সব চিকিৎসার খরচ দিব, আর এই মাইয়ারে গ্রাম থেকে বের করে দিতে হইব। ইমরানের বাপ সব বিবেচনায় তোমার পোলার দোষও কম না। ইমরানের আব্বা কোনো প্রত্যুত্তর করতে পারল না। চেয়ারম্যান কাকা এবার ঝুমা আপাকে প্রশ্ন করল, দুপুরবেলা গ্রামে ঘুরে বেড়াচ্ছিলে কেন? তোমারও তো মতিগতি ঠিক নাই মাইয়া। কাকা, আমি নদীর পাড়ে কিছুক্ষণ বসেছিলাম। জানেনই তো বাড়ির কি অবস্থা। বাড়ি ফেরার পথেই ইমরান উত্ত্যক্ত করে। এর আগেও বহুবার করেছে। ঝুমা আপা কিছুটা জোর গলায় বলল। ইমরানের আব্বা ঝুমা আপার দিকে ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে।
চেয়ারম্যান কাকা অসন্তুষ্ট হলো আপার কথাতে। এরপর রফিকুল ভাইয়াকে জরিমানা ধরা হলো ইমরানের সব চিকিৎসা খরচের। আশরাফ ভাই তখন অর্ধেক খরচ নিজে নিবে বলে জানায়। চেয়ারম্যান কাকা দ্বিমত করলেন না। তবে বিচার কার্য শেষ মুহূর্তে চেয়ারম্যান কাকা বললেন, তবে ঝুমাকে গ্রামে রাখবার পারবা না। আমি গ্রামে আর অশান্তি চাই না। ওর মায়ের জন্য 10 গ্রামে রা পড়ে গেছে। ঝুমাকে কোথায় পাঠাবো কাকা? আপনার তো সব জানা। ভাইয়া কিছুটা জোর গলায় বলল। তবে এতেও কোনো কাজ হলো না। উনি ওনার কথায় অটল। ঝুমা আপাকে কড়াভাবে বললেন, তোমারে 7 দিনের সময় দিলাম, আর এই 7 দিনের ভেতর আশেপাশে টোটো করে ঘুরে বেড়াবে না। কাকার কথা শুনে ঝুমা আপা অসহায় চোখে ভাইয়ার দিকে তাকালো। ভাইয়া নিজেই দোটানায় পড়ে গেল। চেয়ারম্যান কাকাকে এরপরও বোঝানোর চেষ্টা করলো, তবে কাকা সাফ সাফ জানালো উনি আর কোনো অশান্তি চায় না। উপায়ন্তর না পেয়ে ভাইয়া নিরাশ হয়ে আমাদের দুজনকে সাথে নিয়ে চেয়ারম্যান বাড়ি ছেড়ে বেরিয়ে এলো। ঝুমা আপা অনবরত কাঁদছে। ভাইয়া আপাকে উদ্দেশ্য করে বলল, তোমরা আমাকে কেন এত পীড়া দিচ্ছ? আমি কত দিক সামলাবো বলো? মাকে পুলিশ ধরে নিয়ে গেছে। আপা ভাইয়ার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে প্রশ্নটা করলো। ভাইয়া মাথা ঝাঁকিয়ে উত্তর দিল। আমি আপাকে 2 হাতে ধরে হাঁটতে হাঁটতে বললাম, চিন্তা করো না আপা, সব ঠিক হয়ে যাবে। আপা আমার কথা শুনে মলিন হাসলো। ক্লান্ত চোখে মুখে সে হাসি বিষাদের সুর গাইল যেন। আমি কোনো কথা না বাড়িয়ে আপাকে ধরে নিয়ে বাড়ির পথে পা বাড়ালাম। বাইরে টুপ টুপ করে বৃষ্টি পড়ছে। টিনের চালে ঝমঝম শব্দে মুখরিত। সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টিতে বোঝার উপায় নাই যে বেলা যে বিকেল গড়িয়ে কখন সন্ধ্যা ছুঁয়েছে। ঝড় বৃষ্টির মাঝে ভাইয়া বাড়ি ঢুকলো। ভাইয়াকে বাড়িতে ঢুকতে দেখি ঝুমা আপা একটা গামছা নিয়ে ভাইয়ার দিকে এগিয়ে গেল। ভাইয়া স্বভাববশত বলে ফেলল, আগে থেকে সব শিখে রাখছো নাকি? কথাটা বলে ভাইয়া নিজেই চমকে উঠল। সেই সাথে চমকালাম আমি আর ঝুমা আপা। আপা কথা ঘোরানোর জন্য বলল, আদালতে শুনানিতে কী রায় হলো? তদন্ত হচ্ছে, লম্বা প্রসেস। তবে মিনু খালার চেহারা ভেঙে গেছে। কথাটা শুনে ঝুমা আপার কোনো প্রতিক্রিয়া হলো না। আমি ভাইয়াকে বললাম, আজকেও চেয়ারম্যান কাকা এসেছিল ভাইয়া? কোনো কিছু ভেবে পাচ্ছি না। ভাইয়া বেজা চুলগুলো ঝাড়তে ঝাড়তে বলল। দাদি তখন রান্নাঘরে তরকারি কাটছিল। আমাদের কথার মাঝে উনি বলল, আশরাফ ভাই তোরা একটা ভালা বুদ্ধি দেই, মায়াডারে দেখা শুনে বিয়া দিয়ে দে, নয়তো চেয়ারম্যান এক ঘরে করব। কথাটা শুনে ভাইয়া ঝুমা আপা দুজনের মুখের বর্ণ পাল্টে গেল। ঝুমা আপা তড়িগড়ি করে বলল, আমাকে কোনো গার্মেন্টসে চাকরি খুঁজে দাও আশরাফ ভাই, আমি নিজেরটা নিজে চালাতে পারবো। এভাবে বললে হয় না ঝুমা, গ্রামের মানুষদের তো দেখলে দোষ না করেও তুমি দোষী, শহরে গিয়ে টিকতে পারবা না। ভাইয়া যে নিজের কষ্ট লুকিয়ে কথাগুলো বলল। ঝুমা আপা প্রতিবাদ করে বলল, পরিস্থিতি আপনি জানেন, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। ভর দুপুরবেলা ঘুরে বেড়ানোর সময় মনে আসছিল না সেরি, এখন আমার নাতির মাথা খাও। দাদি কুৎসিতভাবে কথাটা বলল। আমি দাদিকে কিছুটা রুক্ষ কণ্ঠে বললাম, দোষ সবাই করে, কিন্তু তোমার মতো বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কয়জন? আমার কথা শুনে দাদি চুপসে গেল। নিজ মনে বিড়বিড় করতে করতে জায়গা ছাড়ল। তবে ভাইয়া চিন্তিত কণ্ঠে বলল, হাতে আছে আর মাত্র 3 দিন। চেয়ারম্যান কাকা এক কথার মানুষ, তাই বলে আমরা জলজন্ত মানুষকে নদীতে ভাসিয়ে দিব? আমি অসন্তোষ গলায় বললাম। ভাইয়া প্রত্যুত্তরে কিছু না বলে খাবার চাইল। খাবার খেতে খেতে কোর্টের কথা বলল। সেখানে নাকি আজকে রফিক চাচাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল। রফিক চাচার কথা অনুযায়ী আব্বাকে খুনের সুপারিশ নাকি মিনু খালাই দিয়েছিল। কথাটা বলার সময় ঝুমা আপা কিছুটা অন্যমনস্কভাবে বলল, কাউকে কি ধরতে পেরেছে? না, ওনারা নাকি এলাকার বাইরের লোক। ভাইয়া উত্তর দিতেই ঝুমা আপা চুপ হয়ে গেল। আমি ভাইয়াকে আরও নানা বিষয়ে প্রশ্ন করলাম। তবে ঝুমা আপা উঠে চলে গেল। আপা বের হয়ে যেতেই ভাইয়া আমাকে বলল, মিথি আব্বার সাথে একটা বিষয় আলোচনা করা লাগবে। কি নিয়ে ভাইয়া, খারাপ কিছু? আমি কিছুটা বিচলিত কণ্ঠে বললাম। ভাইয়া খেতে খেতে বলল, আব্বার সিদ্ধান্ত জেনে নি, এরপর তোকে জানাবো। আমি আর পাল্টা প্রশ্ন করলাম না। ভাইয়াকে সব এগিয়ে দিয়ে আব্বার ঘরে এগিয়ে গেলাম। আব্বা আম্মার ঘরে আমরা আজ অনেক দিন পর কোনো বিষয় আলোচনার জন্য বসলাম। আম্মা থাকতে যে কোনো ছোট হোক বা বড়
সব সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমরা 4 জন মিলে আলোচনা করতাম। সেই সব কথা ভেবে আমার মন কিছুটা খারাপ হয়ে গেল। তবে ভাইয়া একদম শটান হয়ে বসে আছে। আব্বার মাথার নিচে 2টো বালিশ দিয়ে উঁচু করে দিলাম। আব্বা উদ্গ্রীব নিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? আব্বা, আমি একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আব্বা আর আমি চুপ করে ভাইয়ার দিকে মনোযোগী হলাম। ভাইয়া অনেকটা সময় চুপ থেকে বলল, ঝুমাকে বিয়ে দিয়ে দাও আব্বা। তোমার জানা মতে কেউ থাকলে তাদের খোঁজখবর দাও, আমি তাদের জানাবো। ভাইয়ার কথা শুনে আমি অবাক হলাম, আব্বাও বোধহয় হলো। তবে উনি বুঝতে না দিয়ে বলল, শরীয়ত সম্মত তোমার আর ঝুমার বিয়ে জায়েজ। তুমি চাইলে আমি আপত্তি করব না। না আব্বা, সমাজের একটা ব্যাপার আছে, আর আমার ওপর অনেক দায়িত্ব। আমার ছোট একটা বোন আছে, ওকেও ভালো জায়গায় বিয়ে দিতে হবে। ভাইয়া, আমাদের কথা চিন্তা করো না, তোমার মনের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নিও না। আমার কথা শুনে ভাইয়া হাত বাড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিল। এরপর বলল, সমাজের বেড়াটা অনেক শক্ত মিথি, তুই বুঝবি না। শত হোক ঝুমা সমাজের চোখে আমার বোন। এরপর তোকে যখন বিয়ে দেওয়ার সময় হবে, মানুষ কটু কথা বলবে। ভাইয়ার কথা শুনে আব্বা নিজেও সায় দিল, তবে অনুতপ্ত গলায় বলল, আমি তোমাদের জীবনটাকে কঠিন করে ফেলেছি। আব্বা, আপনি তখন আপনার জায়গা থেকে ঠিক ছিলেন। এইসব বলার সময় এখন না। এই অল্প সময় পাত্র পাবো কোথায়? আব্বা বিচলিত কণ্ঠে বলল। তবে ভাইয়ার যেন উত্তরটা সাজানো ছিল। রফিকুল আজ নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছে আব্বা। ও ব্যাংকে চাকরি করছে, ভালো একটা স্যালারি পায়, বর্তমানে গাজীপুরে আছে। কথাগুলো বলার সময় ভাইয়ার চোখে কেমন পানি এসে ভিড়ল। পুরো চোখ জুড়ে পানি জমা হবার পূর্বেই ভাইয়া মাথা নিচু করে বলল, আব্বা দ্বিমত করবেন না, আমি চাচ্ছি পরশুদিন বিয়ের দিন দিতে। এরপর কেউ আর একটা কথাও বলল না। ভাইয়া মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।